পাত্র হিসাবে স্বয়ং নিজের মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উমায়ের হোসেন শুভ্রকে দেখে রীতিমতো ভড়কে গেল তুলি। নাক বেয়ে ঘাম ছুটে গেল তার। তুলি আর চোখে শুভ্র দিকে তাকালো। শুভ্রর মুখ দেখে বোঝা গেল সে নিজেও কিছুটা বিব্রত। যতই মায়ের বান্ধবীর মেয়ে হোক, তুলি তার ছাত্রী। সেদিন তুলিকে ভাইবার টেবিলে যাচ্ছে তাই বলে অপমান করার পর আজকে এমন একটা অবস্থায় দুজন মুখোমুখি হবে, শুভ্র নিজেরও সেটা কল্পনার বাহিরে ছিল। শুভ্র সবার কথার ফাঁকে তীক্ষ্ণ চোখে তুলিকে দেখে যাচ্ছে। তুলি সম্পর্কে শুভ্রর একটি কিঞ্চিত ধারণা তৈরি হয়েছে। সেটা হলো তুলি মেয়েটা বড্ড নাছোড়বান্দা। বন্ধুদের সঙ্গেও তার বড্ড তিড়িং বিড়িং স্বভাব। এমন একজন মেয়েকে শুভ্রের মতো বিচক্ষণ পুরুষ কিছুতেই নিজের বউ বানাবে না। শুভ্র নিজের সিদ্ধান্ত মনে মনে ঠিক করে ফেলব। সাথে দুজনকে আলাদা কথা বলতে দেওয়া হলে তুলি ভালো মন্দ জিজ্ঞেস করার ধার ধারল না, সোজা বলে বসল, স্যার, আপনার মুখ দেখে আপনার মনে হচ্ছে আপনার আমাকে খুব একটা পছন্দ হয়নি। আপনি চিন্তা করবেন না, আমি বিয়ে করব না। আপনি এখন নিচে গিয়ে বলবেন আমাকে আপনাদের পছন্দ হয়নি। কারণ হিসাবে বলবেন আমি দেখতে তেমন সুন্দর নই। আপনার গায়ের রঙের সঙ্গে আমার গায়ের রং বেমানান। শুভ্র চোখের চশমা ঠিক করে বেশ গাঢ় চোখে তুলির দিকে তাকালো। ভ্রু নাড়িয়ে জবাব দিল, আমি মিথ্যে কথা বলি না। তাছাড়া গায়ের রং নিয়ে সুন্দর বিবেচনা করতে নেই, এটা অন্যায়। তুলি বিরক্ত হলো কিছুটা। মুখ স্বাভাবিক রাখতে চাইছে কিন্তু বারবার রাগ মুখে প্রকাশ পেয়ে যাচ্ছে। তুলি নিজেকে সামলে বলল, কারো ভালোর জন্য একবার মিথ্যে বললে আল্লাহ গুনাহ দেবে না। শুভ্র আবার রাগলো, মেয়েটা তো বাড়ি বেয়াদব, কথায় কথায় কেমন চোখ রাঙাচ্ছে। শুভ্রকে চোখ রাঙায়? এ মেয়ের সাহস দেখে অবাক শুভ্র। নিজে বিয়ে করতে চাইছে না আর দোষ চাপাতে চাইছে শুভ্রের ওপর। শুভ্র রেগে বলল, তুমি ভীষণ বেয়াদব একটা মেয়ে। নিজেকে শোধরাতে পারলে তবেই বিয়েতে বসবেন। আমি কারণ হিসেবে কি বলবো, আমার বাবা হয়ে গেছে। কথাটা বলে শুভ্র চলে আসতে নিচ্ছিল। তুলি আগ বাড়িয়ে কিছু বলতে যাবে তার আগে নিজের শাড়ির কুচিতে পা বেজে পড়ে যেতে নিচ্ছিল। তবে ধরে ফেলল শুভ্র। ভয় পেয়ে তুলি চোখ খিচে শুভ্রর গলা জড়িয়ে ধরেছে। শুভ্র খানিক পর হুঁশ ফিরল। ধরেছে কোথায়? সোজা তুলির উন্মুক্ত কোমরে। তো শুভ্র হাতে ঠান্ডা কিছুর স্পর্শ পেতেই তাকালো। তুলির কোমরে নিজের হাত দেখে সঙ্গে সঙ্গে ছিটকে সরে দাঁড়ালো। তুলি নিজেকে ঠিকঠাক করে সোজা হয়ে দাঁড়ায়। ঘটনাটা দুজনের জন্যই অস্বস্তিকর অবশ্যই। শুভ্র চশমা ঠিক করে বলল, আই এম সরি, সম্পূর্ণ ব্যাপারটাই অনিচ্ছাকৃতভাবে। পরের বার তুলির সঙ্গে সঙ্গে লজ্জায় অস্বস্তিতে দৌড়ে ছুটে গেল নিচে। শুভ্র থমকে যায়। তুলি এভাবে দৌড়ালো কেন? লজ্জা পেল নাকি শুভ্রকে পুরুষরূপী পশু ভাবলো কি শুভ্র সুযোগ নিয়েছে? চিচি, শুভ্র নিজের ছাত্রীর সঙ্গে এমন কিছু করার কল্পনাই করবে না কখনো। শুভ্রর এতটাও খারাপ দিন আসেনি। শুভ্র তারপর চশমা শার্টের আস্তিন দিয়ে ভালো করে মুছে আবারও চোখে পড়ে নিয়ে ধীরে সুস্থে নিচে নামলো। নিচে নেমেই দেখা গেল তুলি বসে আছে সবার সামনে। শুভ্রর মা তুলিকে নিজের আনা মিষ্টি খাইয়ে দিচ্ছেন। পাশেই তুলির মা শুভ্রর মায়ের সঙ্গে রাজ্যের খাতিরদারির আলাপ জমিয়েছেন। শুভ্র গিয়ে মায়ের পাশে বসল। তারপর মায়ের এক হাত চেপে ধরল। শুভ্রর মা ছেলের দিকে তাকালেন। তুলি শুভ্রকে দেখে আড়ষ্ট হয়ে বসে থাকলো কিছুক্ষণ। পরে কাজের বাহানা দিয়ে ছুটে পালালো সেখান থেকে। শুভ্র মায়ের কানের কাছে পিস করে বলল, আম্মু, আমার এই বিয়ে নিয়ে কথা আছে তোমার সঙ্গে। আমরা আপাতত বাসায় যাই। শুভ্রর মা মুহূর্তে ধরে ফেললেন ছেলের মনের খবর। মিষ্টির প্লেট টেবিলে রেখে ছেলের দিকে ঝুঁকে এসে ফিস করে বললেন, খবরদার শুভ্র, বিয়ে ভাঙার চেষ্টা করলে তোকে আমি মেরে ভর্তা বানিয়ে ফেলবো। আমার ছোটবেলার শখ, আমার প্রিয় বান্ধবীর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে আত্মীয়তা করব। আজ যখন সুযোগ এসেছে সেটা আমি কোনোভাবেই যেতে দিচ্ছি না। তুই বিয়ে করবি আর তুলিকেই করবি। যা, এখন আমার সামনে থেকে যা। ড্রাইভারকে গাড়ি বের করতে বল। আমাদের কথাবার্তা এখানেই শেষ। শুভ্র মায়ের ধমকি হুমকি শুনে একটা ডোক গিলে। বরাবরই মায়ের মুখের কথা তার কাছে বেদবাক্যের নেই। মায়ের মুখের উপর কেন যেন শুভ্র না করতে পারে না। এত বড় হয়ে গেছে, একটা স্বনামধন্য মেডিকেল কলেজে চাকরি করছে। কত ডাক্তার তার আগে পিছে ঘুরে, আর সেই শুভ্রই কিনা তার মায়ের কথায় রীতিমতো উঠবস করে। মায়ের সামান্য অসুস্থতায় অস্থির হয়ে যায় শুভ্র, অথচ ইহাতে কত ক্রিটিক্যাল রোগী অবলীলায় সামলিয়েছে সে। মায়ের প্রতি তার এই দুর্বলতা সৃষ্টি হয়েছে শুভ্রর বাবা মারা যাওয়ার পর শুভ্রর মা একদম একা হয়ে যান, চুপচাপ থাকতেই শুরু করেন। শুভ্র তখন ছোট, 12 বছরের বাচ্চা। মাকে হাসতে দেখতে তার ইচ্ছে হতো, তাই তারপর থেকেই শুভ্র মায়ের আশেপাশে ঘুরঘুর করত।
মায়ের সুবিধা অসুবিধার দিকে সে ছোট্ট থেকে শুভ্রর নজর। ছোট্ট শুভ্র তখন থেকে বড্ড দায়িত্ববান, মায়ের প্রতি যত্নবান হয়ে ওঠে। শুভ্রকে বিদায় দেওয়ার জন্য তুলিকে আলাদাভাবে বলা হলো। শুভ্র গাড়িতে উঠবে, তুলি এসে দাঁড়ালো শুভ্রর পাশে। শুভ্র তাকালো। তুলি বলল, সরি স্যার, উল্টাপাল্টা বলার জন্য। বাইবার টেবিলে প্লিজ এসব কিছু মনে রাখবেন না। শুভ্র চশমা সোজা করলো। তারপরও আরশোকে বান্ধবীর সঙ্গে গল্প করা আম্মুর দিকে সে দীর্ঘশ্বাস ফেলে বলল, চাইলেও মনে রাখা যাবে না। আমাদের আজকে দেখা হওয়াটা মেডিকেল কলেজ অবধি যেন না আসে। ওটা আমার কাজে জায়গা, আর তোমার শেখার জায়গা। আমি চাই না আমাদের দুজনের লাইফে আজকের ঘটনাটা প্রভাব পেলুক। ক্লাসে আমরা অচেনা হয়ে থাকবো। আই থিঙ্ক ইউ গট ইট। তুলে মাথা নাড়ল বাধ্য মেয়ের মতো। শুভ্র ডাকলো, আম্মু দেরি হয়ে যাচ্ছে, চলো। শুভ্রর মা গলা জড়িয়ে কোলাকুলি করলেন বান্ধবীর সঙ্গে। একটু এগিয়ে এসে তুলিকেও জড়িয়ে ধরলেন। কপালে চুমু খেয়ে দরদ মাখা গলায় বললেন, দ্রুত আমার ঘরে মেয়ে হয়ে আয়। দুজন মিলে এই শুভ্র ফুলকে একদম সোজা করে ফেলবো, একদম ডান্ডা মেরে ঠান্ডা করে দিব। তুলি অপ্রস্তুত হয়ে আরশোকে শুভ্রর দিকে তাকালো। তুমি মারবে ডান্ডা, তাও শুভ্র স্যারকে? এর আগে নিজেই না অজ্ঞান হয়ে যায়। শুভ্র খুবই স্বাভাবিক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। সে বলল, আমার 14 গোষ্ঠী পরে উদ্ধার করো আম্মু, আমার দেরি হচ্ছে। কালকে আমার মেডিকেল আছে, কিন্তু তুমি আমার চাকরি খাবে আম্মু। শুভ্রর মা হালকা হেসে তুলির দিকে তাকালেন। মুখ ভেঙিয়ে বললেন, জ্বালিয়ে চারখার করছে ছোট থেকে, তুই এলেই এবার আমার রক্ষা। আজকে আসি তাহলে। তুলি হালকা হেসে তাদের বিদায় দিল। শুভ্র যাওয়ার আগে তুলিকে ভালোভাবে একবার দেখে নিল। মেয়েটার প্রতি তেমন আকর্ষণ বোধ করছে না শুভ্র। কিভাবে মেয়ের সঙ্গে ভবিষ্যতে সে সংসার করবে কে জানে। আম্মু, তুমি আমার সঙ্গে কিন্তু জোর জবরদস্তি করছো। মেয়েটা আমার ছাত্রী, কিভাবে আমি তাকে বিয়ে করব? আমার রিপুটেশনের একটা প্রশ্ন আছে এখানে আম্মু। শুভ্রর মা আরাম করে পান সোফায় বসে পান বানালেন। তারপর একটা পান নিজে খেয়ে আরেকটা পান শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বললেন, পান খাবি শুভ্র? এটা খাসিয়া পান, খুবই তেজ, তোর মাথা ঠান্ডা হবে। শুভ্র একদম হতভম্ব হয়ে যায়। চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে বলল, অসম্ভব আম্মু, তুমি এই মুহূর্তে আমার জীবন মরণ প্রশ্নে আমাকে পান সাধতেছ? রিডিকিউলাস। শুভ্রর মা আফরোজা বেগম হালকা শব্দে হাসেন। হাত দিয়ে সোফায় তার পাশের জায়গাটা দেখিয়ে বললেন ছেলেকে, রাগ করিস না, আয় আমার পাশে এসে বস। কতদিন তোর মাথায় হাত বুলিয়ে দেই না, আয় আমার কোলে মাথাটা রাখ। শুভ্র মায়ের এক কথায় দরদর করে গলে গেল, তবুও মুখ ফুলিয়ে থাকলো। আশেপাশে সে চুপচাপ মায়ের কোলে মাথা রেখে সোফায় পা তুলে একদম শুয়ে পড়ল। আফরোজা ছেলের চুলে হাত বুলান, কপালেও টিপে দেন। তারপর চুল টেনে দিতে দিতে বললেন, আগে শুনতাম ডাক্তার হলে মাথায় চুল থাকে না, সব ঝরে পড়ে, শুধু পড়াশোনা থাকে সেখানে। কিন্তু তোর বেলা ব্যাপারটা উল্টো কেন হলো রে শুভ্র? চুল তো সে আগের মতোই আছে। শুভ্র মায়ের কথা শুনে অলক্ষ্য হাসল। তারপর আবারও মুখ ফুলিয়ে বলল, তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ আম্মু, আমার বিয়ে নিয়ে কথা হচ্ছিল। আফরোজা বেগম এবার কিছুটা গম্ভীর হলেন। ছেলের কপালে আদুরে হাত বুলিয়ে দেওয়া এবার ক্ষয়ে এলো। তিনি সামনে তাকালেন, বড্ড আনমনা হয়ে বললেন, তুলির মায়ের সঙ্গে আমার সম্পর্কটা স্রেফ বন্ধুত্ব ছিল না শুভ্র, এর চেয়ে বেশি কিছু ছিল। সেটা আমি বুঝতে পারলাম আমার বিয়ের পরে। আমাদের লুকিয়ে বিয়ে ছিল, ভেবেছিলাম দুজন নিজের পায়ে দাঁড়ানোর পর নিজেদের পরিবারকে জানাবো। তবে সমস্যা হলো অন্য জায়গায়। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে তুই বিয়ের পরপরই আমার পেটে আসিস। আমি তখন ঘাবড়ে গিয়েছিলাম শুভ্র, কোথায় যাব, কাকে বলবো। বাবা মায়ের সম্মান, সমাজ, সব কিছু কেমন বাঘের ন্যায় তেড়িয়ে বেড়াতে লাগলো আমাকে। তোর বাবা তখন সবে ছাত্র মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার সুবাদে ওই গুটি কয়েক টিউশনি হাতে ছিল তার। তবে সেটার অর্ধেক তোর বাবাকে দিতে হতো তার গ্রামে, তার ভাগ্যে অর্ধেক নিজের জন্য। ঠিক এমন একটা অবস্থায় আমরা দুজন সেই সময় সিদ্ধান্ত নিলাম, বাচ্চাটা আমরা রাখবো। নিজেদের স্বার্থে আমরা তোকে মেরে ফেলতে পারিনি শুভ্র। তারপরের কাহিনী খুবই মারাত্মক ছিল। তোর নানু জেনে যান আমার প্রেগনেন্সির কথা। তারপর ধীরে ধীরে গোটা পরিবার জেনে যায়। তোর মা একজন কলঙ্কিনী। সেই সময়টা আমার উপর দিয়ে যে কি গেছে আমি তোকে সেটা বোঝাতে পারবো না শুভ্র। আমাদের বিয়ের কথা একমাত্র তুলির মা ইয়াসমিন জানতো। তাকে এটা নিয়ে জিজ্ঞাসাবাদ করায় সে বলে দেয়, বাচ্চাটা ওমরের। তুই তো জানিসই, আগে তোর বাবাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। ওদের পরিবারে নুন আনতে পান্তা পুরাই এমন ছিল। আমাদের পরিবার তখনকার সময় বেশ সচ্ছল, প্রভাবশালী। তোর নানা আমাকে ছোট জাতের সঙ্গে সংসার করতে দিবেন না। তোর বাবাকে ছাড়ার জন্য আমার উপর অনেক অত্যাচার করা হতো প্রতিদিন। বাচ্চা নষ্ট করার পিছনে সবাই যেন হাত ধুয়ে পড়েছিল।
একদিন আমার অবস্থা দেখে তোর বাবাও কেঁদে বলে ওঠে তাকে নাকি আমার এখন ছেড়ে দেওয়াই উচিত, আমরা নাকি একজন আরেকজনের জন্য তৈরিই না। এই কথাটা আমার কি যে গায়ে লাগলো শুভ্র। তৎক্ষণাৎ কি আমি শুধুমাত্র আমার কাগজপত্র সার্টিফিকেট নিয়ে পালিয়ে আসি তোর নানার বাসা থেকে, উঠি সোজা তোর বাবার মেসে। তোর বাবা মেসে একা থাকতেন, কিন্তু ছেলেদের মেসে আমাকে দেখে তিনি খুব অবাক হয়েছিলেন। সব শোনার পর সে দিশেহারা, তবুও মানুষটা আমার হাত ছাড়েনি। শক্ত করে ওই হাত চেপে ধরে মেস থেকে বেরিয়ে আসে। আমরা এক রুমের বাসা নেই। আর্থিক অবস্থার দিকে আমাদের অবস্থান ছিল খুবই শোচনীয়। কতবেলা প্রায় না খেয়েই থাকতাম। তখন তুলির বাবা আমাদের দুজনের জন্যই একটা চাকরির ব্যবস্থা করে দেন। আমি রান্না করতে পারতাম না, আর রান্নার গন্ধ শুনলেই বমি করতাম। তাই তুই হওয়া অবধি ইয়াসমিন প্রতিদিন আমাকে রেতে পাঠাতো। তুই হওয়া থেকে শুরু করে আজকে এই অবস্থানে আমরা আছি, সব কিছুর পিছনে ইয়াসমিন আর ইয়াসমিনের স্বামী ইয়াজিদ ভাইয়ের অবদান। এক সত্যিকারের বন্ধুর মতো আমাদের আগলে রেখেছিল তারা। জীবনের বিপরীতমুখী স্রোতে আমাদের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিল। আজ তোর বাবা নেই, তবুও ইয়াজিদ ভাই তোকে নিজের ছেলের মতোই দেখতেন। কিন্তু ওদের ট্রান্সফার হওয়ার পর আমাদের তেমন দেখা সাক্ষাৎ হতো না। ইয়াজিদ ভাই বিদেশ চলে যাওয়ার পর ইয়াসমিন নিজেও বাচ্চা সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর আমি তোর বাবা মারা যাওয়ার পর একদম ঘরবন্দি হয়ে গিয়েছিলাম। আজ এত বছর পর এমন এক সুযোগ পেয়ে আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাইছি না। আমাদের জীবনের উপর ওদের প্রতিদান হয়তো আমি দিতে পারবো না, কিন্তু ইয়াসমিনের ওই মেয়েকে আমি আমার ঘরে বউ করে এনে মেয়ে হিসেবে রাখতে চাই। এটুকু আল্লাহ আমাকে সাধ্য দিয়েছেন। না হলে আজ তোর বাবা আর আমি পথে। আফরোজা আর বাকি কথাটা শেষ করতে পারল না, হাউমাউ করে কেঁদে উঠলেন। শুভ্র চোখেও জল। মায়ের দুঃখ সে কখনোই জানত না। মা তার ভীষণ সাফা স্বভাবের। আজ এত কথা শুনে শুভ্রর কষ্টে বুকটা কেমন জ্বালা করছে। মায়ের দুঃখগুলো তো সে শুষে নিতে পারবে না, তার চেয়ে বরং কমানোরই একটা চেষ্টা করুক। শুভ্র মায়ের কোল থেকে উঠে বসল। মাকে দু হাতে বুকে জড়িয়ে নিয়ে মায়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো। এক পর্যায়ে খুব নরম স্বরেই বলল, তোমার ঋণ আমি শোধ করবো আম্মু, যাই চাই হয়ে যাক না কেন। কেঁদো না, আর কান্না থামাও না। এত কাঁদতে আছে নাকি? কথায় কথায় আজকাল শুধু কাঁদো। হয়েছে, থামো তো। শুভ্র মোবাইল হাতে নিয়ে বসে আছে বিছানার উপর। মাকে সে কথা দিয়েছে তুলির সঙ্গে একটা সখ্যতা গড়ার চেষ্টা করবে সে, কিন্তু কিভাবে করবে? লজ্জা লাগছে শুভ্রর। ব্যাপারটা এত অস্বস্তিকর, জীবনেও শুভ্র চিন্তা করেনি এমন একটা পরিস্থিতিতে তাকে পড়তে হতে পারে। শুভ্র ফোন হাতে নিয়েও বারবার রেখে দিচ্ছে। তারপর মায়ের কান্না ভেজা চোখ মুখ বসে উঠলে আবার ফোন হাতে নিচ্ছে। এক পর্যায়ে শুভ্র নিজেকে শক্ত করলো। কল দিল তুলির নাম্বারে। রিং হলো অনেকক্ষণ। ওপাশ থেকে কল রিসিভও হলো। গুম গুম কণ্ঠে কেউ বলল, হ্যালো কে? শুভ্র হৃৎপিণ্ড লাফাচ্ছে। অত্যন্ত নার্ভাস ফিল করছে সে। শুভ্র গলা পরিষ্কার করে বলল, ঘুমাচ্ছিলে? পরে কল করব। শুভ্রর গলার আওয়াজ মুহূর্তেই চিনে ফেলল তুলি। ধপ করে শোয়া থেকে উঠে বসে পড়ল। অপ্রস্তুত হয়ে বলল, স্যার আপনি? কোনো দরকারে এত রাতে? শুভ্র হালকা হাসল। মেয়েতে এত প্রশ্ন করে? শুভ্র গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল, কালকে তো ভাইবা, প্রিপারেশন কেমন? তুলি অবাক হলো। স্যার ফোন করে ভাইবার কথা জিজ্ঞেস করছেন কেন? তুলি কিছুটা মিনমিন করে বলল, আজ পড়তে পারিনি তেমন স্যার। শুভ্র প্রশ্ন করল, কেন, ফাঁকি দিচ্ছ? তুলি তৎক্ষণাৎই শুভ্রকে শুধরে দিয়ে বলল, না না স্যার, আজকে তো আমাদের বাড়িতে আত্মীয়রা এসেছিলেন, তাই বাসায় অনেক ভিড় ছিল। তবুও যতটুকু কভার করা যায় আমি করেছি। সত্যি? আত্মীয় কেন? তুলি আবার থেমে গেল। ইস, পরিস্থিতিতে এমন অদ্ভুত কেন? তুলির মাটি পাক করে ঢুকে যেতে ইচ্ছে করছে ধনির গহ্বরে। তার সঙ্গে শুভ্র স্যার, ভাবলে গাটা কেমন শিরশির করছে। শুভ্র আবারও জিজ্ঞেস করলো, বললে না কেন? তুলি থামল। কিছুক্ষণ পর ইতিউতি সে গড়া ধরা বলল, ওই আমাদের বিয়ের কথা হয়েছে আজ বাসায়। শুভ্র থমকে যায়। অস্বস্তি দুজনকে কেমন জড়িয়ে নিল নিজেদের মধ্যে। শুভ্র আবারও গলা পরিষ্কার করলো। কথা ঘুরানোর চেষ্টা করে বলল, অনেক রাত হয়ে গেছে, সকালে তো মেডিকেল আছে, ঘুমিয়ে পড়ো। তুলি মৃদু স্বরে সায় দিল। সালাম দিয়ে ফোন কাটল। শুভ্র ফোন হাতে নিয়ে বিছানার উপর মাথা নিচু করে বেশ কিছু সময় এভাবেই বসে থাকলো। কেমন মাথা ধরেছে শুভ্রর। শুভ্র যথেষ্ট ব্যক্তিত্ববান পুরুষ। তার মতো মানুষের কাছে বিয়ে নিছক বিয়ে নয়, বরং তার সম্মান ধুলোয় মেশানো। একই মেডিকেল কলেজে চাকরি করে। ওই মেডিকেল কলেজের ছাত্রীকে বিয়ে করা কেউই ভালো চোখে দেখবে না, কানাঘুষা চলবে, মানুষ পিছনে কথাও শোনাবে। শুধু শুভ্র নিজেকে নিয়ে তেমন ভয় না হলেও তুলির জন্য ভাবছে সে।
হয়তো এতে তুলির জীবনও বিপদের মুখোমুখি হতে পারে। তুলি মেয়ে, তার জন্য এমন বিশ্রী সমালোচনা ভালো কিছু বই আনবে না। শুভ্র ভাবলো, তারপর ফোনটা বিছানার উপর রাগে ছুঁড়ে ফেলে দিল। দপ করে বিছানার উপর থেকে সোজা গিয়ে দাঁড়ালো দেওয়ালে টাঙানো মৃত বাবার ছবির দিকে। কিছুক্ষণ বাবার ছবির দিকে চেয়ে থেকে তারপরে শুরু হলো তার অভিযোগের বাহার। শুভ্র বলল, আব্বু, এটা কেমন বিচার বলো তো? আমি শুভ্র, এমন বিয়ে করব ভাবিনি। তুমি কেন আম্মুকে এত অসহায় করে চলে গেলে? আম্মু এখন বাচ্চাদের মতো হয়ে গেছে, শুধু কাঁদে সারাক্ষণ। তুমি জানো, আম্মু কাঁদলে আমার দুনিয়া অন্ধকার হয়ে যায়। নিজেকে তখন আমার পাগল পাগল লাগে। আম্মু যখন আমাকে তোমাদের ব্যাপারে বলল, আমি তখন কেন সেটা শুনতে গেলাম? আম্মুর কষ্ট শুনলেই আমার খারাপ লাগে। এই খারাপ লাগা থেকে তুলিকে বিয়ে করতে হবে আমাকে। এটা হয় আব্বু, বলো তো? তুলি কে? তুলি আমার ছাত্রী, তাকে আমি বিয়ে করব? আমি শুভ্র, অসম্ভব। অথচ এই অসম্ভবকে তোমার বউ সম্ভব করার জন্য উঠে পড়ে লেগেছে। এরপর শুভ্র থামল, খানিক পর বলল, আমার অস্বস্তি হচ্ছে আব্বু, এভাবে হয় না। তুমি আমাদের ছেড়ে চলে গিয়ে একদমই ভালো করনি। আম্মুকে আমি কিভাবে সামলাবো আব্বু? আমার আর ভালো লাগে না। শুভ্রর বাবা ছবিতে হেসে শুভ্রর দিকে তাকিয়ে আছেন। ছবিতে কথা বলে না, তাই শুভ্রর বাবাও কথা বলেনি। ছবি কথা বললে হয়তো শুভ্রর বাবা মৃদু হেসে বলতেন, পাগল বেটা, তুই তোর মায়ের কাছে আসিস বলেই তো আমি এত নিশ্চিন্তে আছি। ঠিক হয়ে যাবে সব। আমার বেটাই স্ট্রং, আই নো দ্যাট। শুভ্র ক্লাস করাচ্ছে। লেকচার স্লাইড মাল্টিমিডিয়া প্রজেক্টরে বড় করে দেখানো হচ্ছে। শুভ্র পুরো লেকচার খুব সুন্দর করে সবাইকে বুঝিয়ে দিচ্ছে। ক্লাসের মধ্যে শুভ্র চোখ না চাইতেই তুলির দিকে যাচ্ছে। তুলি মনোযোগ দেখানোর চেষ্টা করছে ক্লাসে, কিন্তু যতবারই শুভ্র তাকাচ্ছে তুলি অন্যমনস্ক হয়ে যাচ্ছে। তুলি হাত কাঁপছে, লেকচার ঠিকভাবে নোটও করতে পারছে না। শুভ্র তুলির নার্ভাসনেস বুঝলো। বাকিটা সময় আর তুলির দিকে তেমন একটা তাকালো না। এক সময় ক্লাস করিয়ে বেরিয়ে গেল শুভ্র বেরিয়ে যেতেই তুলির ফ্রেন্ড তুলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বেশ সন্দেহ নিয়ে, তুলি, আজ শুভ্র স্যার তোর দিকে এভাবে বারবার কেন তাকাচ্ছিল? ওনাকে চাওয়া দেখে আমার কিন্তু সুবিধার মনে হয়নি। তুলি ভিতরে ভিতরে থতমত হলো, কিন্তু প্রকাশ করলো না। বই খাতা ব্যাগে ঢুকাতে ঢুকাতে মৃদু হেসে বলল, হয়তো রেগে তাকিয়েছেন। আমি তো ওনার কাছে লাস্ট ভাইবা তেমন একটা ভালো দেইনি, বললাম না তোকে? আমাকে অপমান করলো না যে ভাইবা টেবিলে? আয়শা তবুও ভাবলো, তার সন্দেহ এখনো যায়নি। আয়শা তারপর বলল, না রে, ওটা রেগে তাকানো ছিল না, ছাত্রর দিকে বেশ সফট চোখে তাকিয়েছিল, আমি সেটা লক্ষ্য করেছি। তুলি আয়শার এমন পরপর করা প্রশ্নে এক পর্যায়ে উত্তর দেওয়ার ধৈর্য হারালো। আয়শার মাথায় কলম দিয়ে টোকা দিয়ে বলল, সারাক্ষণ কোরিয়ান ড্রামা দেখিস দেখে আজগবি চিন্তা এসব মাথায় গড়ে তোর। এখানে দাঁড়িয়ে এত প্রশ্ন করলে নেক্সট লেকচার ক্লাসের টাইমই এখানেই কেটে যাবে, দ্রুত চল। আয়শার লেকচার ক্লাসের কথা মনে পড়ায় দ্রুত ব্যাগ কাঁধে নিল। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আয়শা বলল, যতই বলিস তুলি, শুভ্র স্যার তোর দিকে না তাকিয়ে আমার দিকে এভাবে তাকালে আমি রাগ করতাম না। আমাদের এই থার্ড ইয়ারে একমাত্র এস স্যারটাই সুন্দর দেখতে। বাকিরা তো বয়স বেশি, না হলে দেখতে ভালো না। পুরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কাটিয়ে এই পর্যায়ে এসে শুধুমাত্র একজন স্যারকেই তেমন ভালো লেগেছে। বাকিরা তো সারাক্ষণ খিটখিট করতো আমাদের উপর। কি দিন গেল রে আমাদের তুলি। অফিস রুমে বসার সঙ্গে সঙ্গে দুজন কলিগ এসে ঢুকলেন শুভ্রর রুমে। শুভ্র তাদের দেখে মৃদু হেসে সালাম দিল। ডাক্তার আরিফ ও ডাক্তার ফারহান শুভ্রর সামনে চেয়ারে বসলো। শুভ্র বলল, কি ব্যাপার, দুজনই আজ একসঙ্গে আমার রুমে? ডাক্তার আরিফ মুচকি হেসে শুভ্রর দিকে তাকালো, তারপর টিটকিরি করে বলল, আগে চা আনা 3 কাপ, তোর সঙ্গে মারাত্মক আলোচনা আছে। শুভ্র হয়তো কিছুটা আন্দাজ করতে পারল, সে কাউকে ডেকে চা দিতে বলল। আরিফ কথা তুলল, শুভ্র, কাল কোথায় গিয়েছিলি? তাও একদম আন্টিকে বগল দাবা করে। শুভ্র যা ভেবেছে তাই, চা এসেছে। শুভ্র হালকা স্বরে বলল, জানিসই তো সব কিছু, জিজ্ঞেস করে আবার মজা নিস কেন? ফারহান চায়ের কাপে চুমুক দিয়ে বলল, মেয়েটা কে? বিয়ে কবে করছিস? ঠিক হয়েছে তারিখ? শুভ্র আবার থামল, কথা ঘোরানোর চেষ্টা করে বলল, বিয়ে এখনো ঠিক হয়নি। ঠিক নয় হলে জানবি অবশ্যই। মেয়েটার ছবি আছে, দেখি তোর সাথে মানায় কিনা। শুভ্র হালকা হাসল, বাঁকা চোখে তাকিয়ে জবাব দিল, বন্ধুর বউর ছবি চাস? মতলবটা কি তোর? ফারহান এবার শুভ্রর কথায় ধরে ফেলল, একটু উঁচু হয়ে হৈ হৈ করে বলে উঠল, এই, তুই না বললি বিয়ে ঠিক না? বিয়ে ঠিক না তো তুই আরেক বেটার মেয়েকে বউ বলিস কেন? হ্যাঁ, ভদ্র শুভ্র অভদ্র হয়ে গেল কবে থেকে? বেরি বেরি সন্দেহজনক তো। শুভ্র থতমত খেয়ে গেল। পরপর সে পুরো ব্যাপারটা হেসে উড়িয়ে দিল, বলল, আর কতকাল ভদ্র থাকবো? এত ভদ্র থাকলে আর বউটাও জুটবে না কপালে।
বন্ধুরা আরও কিছু সময় হাসাহাসি করে আবার যার যার কাজে লেগে গেল। তারা যেতেই শুভ্র যেন হাঁফ ছেড়ে বাঁচল। কাজ শেষ হলে শুভ্র দুপুর ২টায় অ্যাটেন্ডেন্স শিট সাইন করে বেরিয়ে যায়। লিফটে কল আসে আফরোজা বেগমের। শুভ্র লিফটে থাকায় কল ধরতে পারে না। লিফট থেকে নেমে কল ঘোরায়। রিং বাজার সময়টায় শুভ্র গাড়িতে উঠে গাড়ি ঘোরায়। আফরোজা বেগম কল ধরেন। শুভ্র সালাম করে জিজ্ঞেস করে, কোনো দরকার আম্মু? আমি হসপিটাল থেকে বেরিয়ে গেছি। আফরোজা বেগম বললেন, শোন না শুভ্র, আমি দোকানে যাব, শাড়ি কিনবো ভাবছি। তোর শার্টগুলোও কেমন পুরনো হয়ে গেছে, তোর জন্য কিছু কিনে নিব। তুই ফ্রি আছিস তো? শুভ্র হালকা হাসলো। সারাদিন ক্লাস ওয়ার্ড আর রোগী দেখে মাথাটা ম্যাজ করছে, গাটাও ব্যথায় টনটন করছে, কিন্তু মায়ের এক কথা তার কাছে শিরোধার্য। শুভ্র মৃদু হেসে বলল, আমি ফ্রি আছি, তুমি রেডি হও, আমি আসতেছি। আচ্ছা দ্রুত আয়। শুভ্র অপেক্ষা করছে মায়ের ফোন কাটার, কিন্তু আফরোজা বেগম ফোন কাটছেন না। শুভ্র জিজ্ঞেস করলো, আর কিছু লাগবে আম্মু? আফরোজা বেগম গড়িমসি করতে লাগলেন। তারপর বললেন, শোন না শুভ্র, তুই ইয়াসমিনের বাসার গলি পেরিয়েই আসবি বাসায়। ওই বলছিলাম কি, তুলিকে যদি নিয়ে আসতে একবার, মেয়েটাকেও কিছু একটা কিনে দিতাম, সঙ্গে ইয়াসমিন আর জুবাইরের জন্য কিছু কিনে দিলাম, ভালো হবে না? ওদের সঙ্গে দেখা হওয়ার পর তো তেমন কোনো উপহার বা কিছু দেওয়া হয়নি। তুই কি বলিস? তোর কাছে টাকা আছে তো শুভ্র, নাকি আরও পরে কিনে দিব ওদের? শুভ্র বুঝতে পারলো তার মায়ের অভিলাষ। খুঁজে খুঁজে মায়ের ধান্দা থাকে, কিভাবে তুলি আর শুভ্রকে কাছাকাছি আনা যায়। শুভ্র তুলিকে মানবে না এত সহজে, আফরোজা বেগম তা জানেন। তাই খুঁজে খুঁজে তুলিকে শুভ্রর গলায় ঝুলিয়ে দেওয়ার গেমে নেমেছেন আফরোজা। মায়ের বুদ্ধি ধরে ফেলল শুভ্র। তবু অগসরে তার মাকেই জিতিয়ে দিয়ে বলল, ঠিক আছে, নিয়ে আসবো তোমার বান্ধবীর মেয়েকে। আর টাকা চিন্তা তুমি করবে না। এটা তোমায় কতবার বলেছি আম্মু, আমার কাছে টাকা না থাকলে ভিক্ষা করেও আমি তোমার শখ মেটাবো, বুঝেছো তুমি? আফরোজা হেসে ওঠেন শব্দ করে। ছেলের এক একটা কথায় হাজারটা দোয়া বেরিয়ে আসে বুক ছিঁড়ে। গর্বে সবার সম্মুখে বিনা সংকোচে আফরোজা স্বীকার করেন, তার স্বামী তাকে মরার আগে একজন সন্তান দিয়ে গেছেন, যে সন্তানের কাছে আফরোজা মানেই সব কিছু। আফরোজার হাত চেপে ধরে রাখার মতো স্বামী নেই, কিন্তু সেই হাতে হাত রেখে ভরসা দেওয়ার মতো তার একটা শুভ্র আছে। শুভ্র তার সন্তান। শুভ্র গাড়ি থেকে নেমে দাঁড়ালো, চাবি পকেটে ঢুকিয়ে নিয়ে কলিং বেল চাপলো তুলিদের বাসার। বেশ অনেক সময় বেল দিয়ে দাঁড়িয়ে থাকলো শুভ্র। ঘরে কেউ নেই, শুধু তুলি আর জুবাইয়ের টিভিতে কার্টুন দেখছে। তুলি কলেজ থেকে এসে ঘুমাচ্ছে। দরজায় এতবার কলিং বেল বাজতে শুনে একসময় তুলি কাঁচা ঘুম থেকে উঠে খোলা চুল খোপা বাঁধতে এসে দরজা খুলে দিল। ওপাশে শুভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে তুলি অবাক হয়। শুভ্র তো এখন বাসায় যাওয়ার কথা, এখানে কেন? তুলির খোপা করা হাত নেমে আসে নিচে। সঙ্গে সঙ্গে গায়ের ওড়না মাথায় তুলে নিয়ে অপ্রস্তুত কণ্ঠে সালাম দিয়ে বলল, স্যার ভিতরে আসুন। শুভ্র ভিতরে একবার উকি দিয়ে দেখলো ঘরে তেমন সারা শব্দ নেই, শুধু টিভি দেখছে। বসার ঘর থেকে টিভির আওয়াজ আসছে। জুবাইয়ের সুপায় বসায়। শুভ্র ঘরে ঢুকলো না, বাহির থেকে বলল, ঘরে কেউ নেই। তুলে জবাব দিল, আম্মু ফার্মেসিতে গেছে জবুর জন্য মেডিসিন আনতে, আর কাজের মেয়ে নিচে গেছে কি একটা কাজে। শুভ্র ঘরে কেউ নেই শুনে ভিতরে ঢুকতে চাইল না। তবে ঘরের বাহিরে থেকে শুভ্র এভাবে ফেরত যাবে শুনে তুলি জোরপূর্বক শুভ্রকে সোফায় এনে বসালো। শুভ্র জুবাইরের পাশে বসলো। জুবাইর শুভ্রকে দেখে সোজা রিমোট রেখে শুভ্রর কাছে ঘেসে বসলো। শুভ্র এমন কাণ্ডে হেসে উঠল। জুবাইরকে কোলে তুলে নিয়ে নিজের হাঁটুর উপর বসালো। শুভ্র কোলে বসে জিজ্ঞেস করলো, কেমন আছে আমাদের জুবু বেটা, ভালো না মন্দ? জুবাইর শুভ্র চুল নাড়তে নাড়তে হেসে হেসে জবাব দিল, বিন্দাস আছি দুলাভাই। প্রথম কারো মুখে দুলাভাই সম্বোধন শুনে শুভ্র কেসে উঠল। আর চোখে তুলিরও দিকে তাকালো। পাশে গুম চোখে শুভ্রর দিকে তাকিয়ে থাকা তুলিও শুভ্রর দিকে চাইল। দুজনের চোখে হতে তুলো অপ্রস্তুত হয়ে উঠে রান্নাঘরে চলে যায়। শুভ্র এসেছে, মা ফেরার আগে তাকে কিছু একটা দেওয়া উচিত। তুলি প্রথমে শরবত বানাতে বসলো। শুভ্র নিজেকে স্বাভাবিক করে বলল, ওরে বাবা, বিন্দাস আছো? এই ওয়ার্ড শিখলে কোথা থেকে? জুবাইয়ের মাথায় নেড়ে নেড়ে উত্তর দিল, দেবের ছবি থেকে শিখেছি দুলাভাই। তুমি দেবের ছবি দেখেছ? পাগলু, পরাণ যায় জলিয়ারে, এসব দেখেছ? শুভ্র হালকা হাসলো। আজকালের বাচ্চা এটুকু বয়সে মুভিজ দেখছে, প্রেমে গদ মুভি তাদের ভালো লাগছে, এদের ভবিষ্যতে যে কি হবে। শুভ্র উত্তর দিল, হ্যাঁ, কয়েকটা আগে দেখেছি, স্কুলে থাকতে। তুমি স্কুলে ছিলে? এত বড় মানুষ স্কুল পড়ে? শুভ্র জুবাইরের বাচ্চামো কথায় হেসে ফেলল। স্কুলে আমি ছোটবেলায় পড়েছি, এখন তো আমি বড় হয়ে গেছি, এখন আর আমি স্কুলে পড়ি না। জুবাইরের মাথায় আপাতত এসব ঢুকছে না। দূর থেকে তুলির চোখ রাঙানো দেখে সে আপাতত নিশ্চুপ হয়ে গেছে।
জুবাইর এখনই এত এত দেবের ছবি দেখেছে, শুনলে তুলি জুবাইরকে আস্ত আস্ত চিবিয়ে খাবে। টিভির ডিশের লাইনই কেটে দিবে আব্বুকে বলে। তাই জুবাইর আর কথা বাড়ালো না। তুলি শরবত এনে শুভ্রর দিকে এগিয়ে দিল। শুভ্র শরবত হাতে নিল। খেতে খেতে প্রশ্ন করলো, আন্টি কখন আসবেন? তুলি শুভ্রর মুখোমুখি সোফায় বসা। তুলি উত্তর দিল, ফার্মেসি তো কাছেই, এখনই চলে আসার কথা। বলতে বলতে কলিং বেল বাজলো। তুলি উঠে দরজা খুলে দিল। সোফায় বসা শুভ্রকে দেখে ইয়াসমিন অবাক হয়েছেন। তুলিকে ফিসফিস করে বললেন, শুভ্র কখন এলো? তুলি জবাব দিল, কিছুক্ষণ আগে। তুই জানতি? তুলি মায়ের এমন কথায় বিরক্তই হলো। তাদের সম্পর্ক কি এমন জানিয়ে বাড়িতে আসার মতো? তারা কি একটা প্রেমের সম্পর্কে আছে? মাও না, মাঝে মধ্যে অদ্ভুত কথা বলে। তুলি বিরক্ত হয়ে জবাব দিল, তোমার কি মনে হয় মা, স্যার আমাকে জানিয়ে আসতে পারেন? ইয়াসমিনের হুঁশ ফিরল এবার। শুভ্রর দিকে চেয়ে বললেন, ও তুই কিভাবে জানবি? শুভ্র তো তোর সঙ্গে তেমন কথাই বলে না। আচ্ছা, শুভ্রর সঙ্গে বসে গিয়ে চা বানিয়েছিস? হ্যাঁ, চা পাতা দিব এখন। আচ্ছা, বানিয়ে নিয়ে আয়। 3 কাপ আনিস, তুই, আমি আর শুভ্র। মজা করে আনিস। শুভ্রর সামনে তো চা খুব ভালো হয়, এমন প্রমাণ রাখতে হবে। দ্রুত যা। ইয়াসমিন কথাটা বলে বোরকা না খুলে শুভ্রর পাশে গিয়ে বসেন। শুভ্র ইয়াসমিনকে দেখে সোফা থেকে উঠে সালাম করে। ইয়াসমিন শুভ্রর এমন নর্ম ব্যবহারেই খুশিতে জলমলিয়ে ওঠেন। হাত বাড়িয়ে শুভ্রকে বসতে বললেন। শুভ্র ভালো মন্দ জিজ্ঞেস করলো। ইয়াসমিন উত্তর দিলেন। এক পর্যায়ে চাও এলো। তুলি চা সার্ভ করলো সবাইকে। শুভ্র চা পছন্দ করে খুব। দিনে 3 বেলা চা ম্যান্ডেটরি শুভ্রর জন্য। এর বেশি হলেও মন্দ হয় না। চায়ের বেলা শুভ্র খুবই সুজি। চায়ে ডুবানো চিনি বা দুধ লিকার কোনোটাই পছন্দ না। চায়ে 3 উপাদানের পরিমাণ এর একটা রাশিও থাকতে হয়। শুভ্র তখনই চা খেতে পারে। তবে আজকে চাটাও শুভ্রর বেশ লাগলো। শুভ্রর গা চাঙ্গা হয়েছে। মেডিকেল থেকে আসার পরে একটা চায়ের খুব দরকার ছিল। শুভ্রর চা পছন্দ হয়েছে সেটা তুলি বুঝতে পারল। তুলি চা খেতে খেতে শুভ্রর দিকে বারবার তাকাচ্ছে। শুভ্র একবার তাকালো, সঙ্গে সঙ্গে তুলি চোখ ফিরিয়ে নিয়েছে। ইয়াসমিন শুভ্রকে এটা ওটা জিজ্ঞেস করছেন। শুভ্র বেশ সুন্দর করে উত্তর দিচ্ছে। শুভ্রকে একসময় ইয়াসমিন জিজ্ঞেস করলেন, শুভ্র, তুলি পড়া পারে তো ঠিকঠাক মেডিকেলে? না পারলে কিন্তু ধরে পেটাবি ওকে, ঠিক আছে? আমি তোমায় পারমিশন দিচ্ছি। ইয়াসমিনের কথায় শুভ্র মাথা নিচু করে হেসে উঠল। তুলি মায়ের দিকে বড্ড বিরক্ত নিয়েই তাকালো। মা কাকে কি বলছে? শুভ্র এমনিতেই তুলিকে যেমনি পারে বকে, সেখানে তাকে তুলিকে পেটানোর অনুমতি দেওয়া হচ্ছে? অসহ্য। তুলি মায়ের দিকে রাগ রাগ চোখে তাকালো। ইয়াসমিন মেয়ের দিকে তাকানো দেখে শব্দ করে হেসে ফেললেন। শুভ্র চা শেষ করে টেবিলের উপর রাখলো। এবার কথা তুলল, আন্টি, আম্মু একটু শপিংয়ে যাবেন আজ। তুলিকে নিয়ে যেতে চাইছেন। যদি আপনার অনুমতি থাকে তাহলে আমি তুলিকে নিয়ে যাব। তুলি অবাক হয়ে শুভ্রর দিকে তাকালো। শুভ্র স্যার এই জন্য এসেছেন তাহলে? ইয়াসমিন বললেন, আফরোজা যেতে বলেছে, আমি আর এতে কি বলবো। নিয়ে যাও, রাত হওয়ার আগে দিয়ে যেও আবার। আফরোজা, তুমি না হয় আজ রাতে আমাদের বাসায় খেয়ে নাও। শুভ্র হালকা স্বরে বলল, অন্যদিন এসে খেয়ে যাব আন্টি, আজ না। রাতের দিকে একটু আমার কাজ আছে। আমি তুলিকে বাসায় পৌঁছে দিব, আপনি চিন্তা করবেন না। তুলিকে ইয়াসমিন রেডি হতে বললেন। তুলি রুমে গেল। ইয়াসমিন খানিক পর শুভ্রকে জুবাইরের পাশে বসিয়ে রুমে এলেন। তুলি তখন কাপড় বের করছে। ইয়াসমিন এসে গদগদ হয়ে বললেন, এই তুলি, শাড়ি পরিস না কেন? শুভ্রর ভালো লাগবে। তুলি একটা ভালো দেখে সালোয়ার কামিজ বের করতে করতে বলল, তুমি পাগল হয়ে গেছো আম্মু? শুভ্র স্যারের সামনে আমি শাড়ি পরে হাঁটবো? অসম্ভব। ইয়াসমিন শুনলেন না। জোরপূর্বক নিজের একটা শাড়ি এনে তুলিকে পরিয়ে দিলেন। তুলি প্রতিবার মতো আয়নার সামনে দাঁড়িয়ে আছে। নিজেকে দেখে লজ্জা পাচ্ছে। এই অবস্থায় শুভ্র স্যারের সামনে দাঁড়াবে কিভাবে? তুলি লজ্জায় হ্যাপিদেশ করে উঠল। হৈ হৈ করে বলল, আম্মু, আমার অদ্ভুত লাগছে, শাড়ি পরবো না আমি, খুলে ফেলি প্লিজ। ইয়াসমিন এই কথা শুনিয়ে একটা ভয়ানক ধমক দিলেন তুলিকে। তুলি চুপ হয়ে গেল একদম। ইয়াসমিন তুলির পার্সে কিছু টাকা রেখে পার্স তুলিকে দিলেন। তারপর বসার ঘরে তুলিকে নিয়ে চললেন। শুভ্র বসে আছে সেখানে। শাড়ি পরে শুভ্রর সামনে দাঁড়ালে তুলি লজ্জায় মরে যাবে। বুক কাঁপছে তুলির। কাঁপুনিতে সোজা হয়ে যেন হাঁটতেও পারছে না। কেমন যেন গোড় গোড় লাগছে নিজের মধ্যে। শুভ্র, তুলি তৈরি? ইয়াসমিনের কথায় জুবাইরকে কোলে রেখে শুভ্র একটু পাশ ফিরে সামনে তাকালো। শাড়ি পরা তুলি লজ্জায় অবনত হয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে। তুলির গায়ে শাড়িটা খুব সুন্দর করে জড়ানো। শুভ্র প্রথম দফায় থমকে গেল। শাড়ি পরিহিত তুলি শুভ্রর কাছে অন্যরকম লাগে। সব মেয়েদেরকে শাড়ি পরলে সুন্দর লাগে, তাই হয়তো তুলিকেও শুভ্রর কাছে সুন্দরী মনে হচ্ছে। শুভ্র ভাবল। পরপরই মাথা ঝাড়া দিয়ে জুবাইরকে কোলে তুলে উঠে দাঁড়ালো।
শুভ্র নার্ভাস, শাড়ি পরা তুলি তার সামনে দাঁড়িয়ে আছে। ভাবতে তার লজ্জা লাগছে শুভ্রর। তুলির দিকে সেভাবেই তাকাতেই পারছে না শুভ্র, বারবার চোখ সরিয়ে নিচ্ছে। শুভ্র সামলে বলল, আমাদের এখন যাওয়া উচিত। আন্টি আপনিও চলেন আমাদের সাথে, না হয় ভালো লাগবে আম্মুর। তুলি সঙ্গে সঙ্গে মায়ের হাত চেপে ধরল। ইশারায় আকতি মিনতি করে ইয়াসমিনকে সঙ্গে যেতে বলল তাদের। ইয়াসমিন অগোচরে মেয়ের হাত চেপে ধরে ভরসা দিলেন। তারপর শুভ্রকে বললেন, না বাবা তোমরা যাও, আমি পরে একদিন যাব তোমার মায়ের সঙ্গে। শুভ্র আর জোরাজোরি করল না, বুঝতে পারল এখন ইয়াসমিনকে হাজারবার বললেও তিনি তাদের সঙ্গে যাবেন না। মেয়ে আর মেয়ের হবু জামাইকে প্রাইভেসি দেওয়া দরকার। শুভ্র হাসলো মনে মনে, ওদের আবার প্রাইভেসি? একজন আরেকজনের সঙ্গে দেখা হলে ভালো করে কথাই বলতে পারে না। টুকটাক যা কথা হয় সেসবের জন্য প্রাইভেসি দরকারই নেই কোনো। শুভ্র তুলিকে বলল, চলো তাহলে যাই আন্টি। তুলির সামনে এগোলো। শুভ্র জোবাইরের গালে চুমু খেয়ে কোল থেকে নামাতে চাইলে জোবাইর নামে না। শক্ত করে শুভ্রর গলা জড়িয়ে ধরে হঠাৎ বাহানা করে বসে, দুলাভাই আমিও যাব তোমার আর আপুর সঙ্গে, আমাকে নিয়ে যাও না আমাকে। আবারও শুভ্রর সামনে দুলাভাই কথাটা শুনে থমকে গেল তুলি। শাড়ির কুচি ভেজে আবারও পড়ে যেতে নিলে শুভ্র দ্রুত অপর হাতে ধরে ফেলল ওকে। তুলি সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। তারপর রাগ নিয়ে তাকালো জোবাইয়ের দিকে। বারবার এই ছেলে শুভ্রকে এভাবে কেন ডাকছে? একবার হাতের কাছে পেলে তুলি ধরে দিবে একটা। বোনের গরম গরম চোখ দেখে জুবাইয়ের ভয় পেয়ে লেপটে গেল শুভ্রর গায়ের সঙ্গে। সে বুঝতে পারছে না হুটহাট তার আপু এত রেগে যাচ্ছে কেন। সে কি বারবার ভুল করছে কিছু? শুভ্র ভাই বোনের নীরব যুদ্ধ দেখিয়ে হালকা হাসল। তারপর তুলির উদ্দেশ্যে হালকা স্বরে বলল, থাক বাচ্চা মানুষ, এত কিছু বুঝে ডাকিনি, তার উপর চোখ রাঙিও না। তুলি শুভ্রর কথায় লজ্জা পেয়ে গেল। শুভ্রর সামনে এমন একটা কারণে রেগে যাওয়া তুলি ঠিক হয়নি। তুলি নিজেকে সামলালো। শুভ্র জোবাইয়ের কথা শুনে ইয়াসমিনকে বলল, ওকেও নিয়ে যাই আন্টি, ঘুরে আসুক, ভালো লাগবে। ইয়াসমিন সঙ্গে সঙ্গে মানা করলেন, বললেন না না ওর হোমওয়ার্ক আছে, তোমরা যাও শুভ্র। জুবাইয়ের মুখ কালো করে ফেলল। শুভ্রর দিকে করুণ চোখে তাকালো। শুভ্র বলল, সকালে হোমওয়ার্ক করে ফেলবে তাই না জুবাইর? জুবাইর দ্রুত দুদিকে মাথা নাড়ালো। ইয়াসমিন আর কি বলবেন? তুলির দিকে তাকালেন। তুলিও তাকালো তখন। হয়তো তুলিও চাইছে জুবাইর যাক ওদের সঙ্গে। মেয়েটা এখনই এত ঘামছে, শুভ্রর সঙ্গে আর কয়েকটা মিনিট থাকলে এখনই যেন ঢলে পড়বে। ইয়াসমিন তাই সম্মতি দিলেন। বেরিয়ে যাওয়ার সময় ইয়াসমিন তুলির কানে কানে বললেন, তোর ফার্সে কিছু টাকা আছে, এটা দিয়ে শুভ্রকে গিফট কিনে দিবি কিছু। ছেলেরা যা পছন্দ করে তেমন কিছু কিনে দিস। নিচে নামলে শুভ্র চলে যায় পার্কিং থেকে গাড়ি বের করতে। জুবাইর আর তুলি একা গ্যারেজে দাঁড়িয়ে আছে। একা পেয়ে তুলি আবার জুবাইরের কান টেনে ধরল। জুবাইর রীতিমতো ব্যথায় কুকিয়ে উঠল। বারবার বলল, কান ছাড়ো আপু, আমার ব্যথা লাগছে তো। আপু। তুলি কান ছাড়ল। তারপর রাগ দেখিয়ে বলল, ওনাকে বারবার দুলাভাই ডাকছিস কেন? হ্যাঁ, মাইর দিব তোকে আরেকবার যদি আমার সামনে এই নামে ডাকিস। জুবাইর কান চেপে ধরে উপরে মাথা তুলে তুলির দিকে তাকালো। বলল, দুলাভাইকে তাহলে কি ডাকবো আপু? তুলি সঙ্গে সঙ্গে জবাব দিল, বাইয়া বলে ডাকবি। জুবাইয়ের মাথা নাড়ল। শুভ্র গাড়ি নিয়ে আসলে তুলি শেষবারের মতো জুবাইরকে চোখ দিয়ে শাসালো, যেন আরেকবার জুবাইর দুলাভাই বলে ডাকলে তার গর্দান তুলে এনে তুলি এসপার ওসপার করে ফেলবে। জুবাইর পেছনের সিটে বসলো। তাকেও টেনে সামনে বসানো যায়নি, তাই না চাইতেও তুলি শুভ্রর পাশের সিটে বসলো। গাড়ি চলল সমানে। জুবাইর এটা ওটা জিজ্ঞেস করছে শুভ্রকে। শুভ্র উত্তর দিচ্ছে। তুলি এখানে নীরব। জ্যাম লাগার পর জুবাইর বিরক্ত হয়ে গেল বসে থাকতে থাকতে। শুভ্রকে বলল, না ভাইয়া, তোমার মোবাইলে গেম আছে, দিবা আমাকে মোবাইলটা, ভালো লাগতেছে না আমার। শুভ্র জুবাইরের মুখে দুলাভাই না শুনে ভাইয়া ডাক শুনে তুলির দিকে তাকালো। তুলিও তাকালো তখন। শুভ্র দেখছে তুলিকে। সেটা দেখে তুলি মুখ লুকিয়ে জানালার দিকে তাকিয়ে ফেলল। তুলি জানে শুভ্রর মনে এখন কি চলছে। শুভ্র মাথা নিচু করেই হালকা হাসলো। তারপর পকেট থেকে ফোন বের করে লক খুলে জুবাইরকে দিয়ে দিল। জুবাইর গেম খেলছে। জ্যাম ততক্ষণে ছেড়েও দিয়েছে। শুভ্র এক ফাঁকে তুলিকে বলল, ওকে ভাইয়া ডাকার জন্য ফোর্স করলে কেন? বাচ্চা মানুষ, ভালোবেসে ডেকেছিল আমাকে। তুলি শাড়ির আঁচল খুঁড়তে খুঁড়তে বলল, বিয়ের আগে এত দুলাভাই টাকা ঠিক না। শুভ্র সঙ্গে সঙ্গে জবাব দেয়, বিয়ে তো হচ্ছেই, আগে থেকে ডাকলে সমস্যা কোথায়? নিজের প্রশ্নে নিজে অবাক হয়ে গেল শুভ্র। সে কবে থেকে এমন প্রশ্ন করা শুরু করলো? তুলিও অবাক চোখে শুভ্রর দিকে তাকিয়ে আছে। তুলি তাকিয়ে আছে দেখে শুভ্র আর তুলির দিকে তাকালো না, অন্য প্রসঙ্গে চলে গেল। মার্কেটে শুভ্র পুরোটা সময় জুবাইরকে কোলে নিয়ে হাঁটতে হলো। মেয়েদের সঙ্গে মার্কেটে আসার ফলাফল জুবাইর জানে না, কিন্তু শুভ্র জানে। মায়ের সঙ্গে মার্কেটে এলেই শুভ্রর পা ব্যথা হয় হাঁটতে হাঁটতে, আর হাত ব্যথা হয় শপিং ব্যাগের বোঝা বয়ে বয়ে।
তবে আজ তেমন হাঁটতে হচ্ছে না, তুলি মাকে নিয়ে শপিং করছে। তুলি ব্যাগ বইছে আজ। শুভ্রর কোলে জোবাই থাকায় সে এ কাজ করতে পারেনি। শুভ্র একসময় তুলিদের কাছে এগিয়ে এলো। আফরোজাকে জিজ্ঞেস করলো, তোমাদের আর কতক্ষণ লাগবে আম্মু? আফরোজা একটা হ্যাঙ্গারে শাড়ি দেখতে দেখতে বললেন, লাগবে আরো কিছু সময়। তুই কি বাসায় চলে যাবি? শুভ্র বলল, না। তারপর তুলিকে শুভ্র বলল, শোনো, আমি খাবারের দিকটাই আছি, তোমাদের শেষ হলে কল করো। তুলি মাথা নাড়ল। শুভ্র জুবাইরকে কোলে নিয়ে খাবারের দিকে চলে গেল। আসলে জুবাইর অনেকক্ষণ ধরে ওদের সঙ্গে ঘুরছে। ক্ষুধা লেগেছে হয়তো তার, তবে বলছে না। তুলি বকবে সেজন্য। শুভ্র জুবাইরকে খাবার দিয়ে বসিয়ে রাখলো। নিজে ফোনে দরকারি কাজও সারলো এই সময়ে। তারপর তুলিরে এলে বেরিয়ে গেল শপিং মল থেকে। গাড়িতে উঠে শুভ্র 2 প্যাকেট খাবার তুলি আর মায়ের দিকে এগিয়ে দিল। বলল, এখানে চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, তুমি আর আম্মু খেয়ে নাও। তুলি প্যাকেট হাতে নিল। প্যাকেট নেওয়ার সময় দুজনের আঙ্গুলে আঙ্গুলে ছোঁয়া লাগলো। তুলি সঙ্গে সঙ্গে ছিটকে প্যাকেট নিয়ে সরে গেল। শুভ্র অপ্রস্তুত হয়ে সোজা হয়ে বসল। দুজনেই তারপর চুপচাপ। শুভ্র লুকিং গ্লাসে একবার তুলির দিকে তাকালো। খানিক চেয়ে থাকার পর তুলিও তাকালো লুকিং গ্লাসে। দুজনের চোখে চোখ পড়ে যায়। লজ্জায় দুজনেই চোখ সরিয়ে নিল। শুভ্র তুলিকে বাসায় পৌঁছে দিল। বাসার নিচে নেমে শুভ্র দরজা পর্যন্ত এগিয়ে দিল তুলিকে। তুলি ভিতরে যাওয়ার আগে কিছু সময় থামলো। হাতে একটা ছোট্ট ব্যাগ, সেটা শুভ্রর জন্য কিনেছে তুলি। একটা ঘড়ি। শুভ্রকে কিভাবে দিবে সেটাই ভাবছে। শুভ্র তুলিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, বাসায় যাবে না? তুলি থামলো এবার। অন্যদিকে সে ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে আবার শুভ্রর দিকে তাকালো। শুভ্র প্রশ্নবোধক চোখে চেয়ে আসে তুলির দিকে। তুলি নিজেকে সামলালো। হাতের ব্যাগটা শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা নিন, আপনার জন্য। শুভ্র চোখ বড় বড় করে প্যাকেটের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর হালকা হেসে প্যাকেটটা হাতে নিল। জিজ্ঞেস করলো, তুমি কিনেছ? তুলি মাথা নাড়ালো। শুভ্র আবার হাসলো। প্যাকেটটা আঙ্গুলের ভাঁজে শক্ত করে চেপে ধরল। মুখে বলল, থ্যাংক ইউ ফর দিস। তুলি মৃদু হাসলো উত্তরস্বরূপ। তারপর সালাম করে ভিতরে চলে গেল। তুলি যেতেই শুভ্র আপন মনে প্যাকেটের দিকে চেয়ে থাকলো। তারপর কি মনে করে যেন প্যাকেট খুলল। একটা ঘড়ি আছে প্যাকেটে। বেশ সুন্দর ঘড়িটা। শুভ্রর পছন্দ হয়েছে। শুভ্র হেসে ঘড়ির প্যাকেট আবার প্যাকেট বন্দি করে গাড়িতে উঠে বসলো। তুলি আড়ালে গেটের গ্রিলের ফাঁকে চেয়ে রইল শুভ্র যাওয়ার দিকে। শুভ্র যেতে তুলি নিজের ডান হাতটা চোখের সামনে ধরল। আঙ্গুলে যে জায়গায় শুভ্র ছোঁয়া লেগেছে সেই জায়গায় আপন মনে দেখে গেল অনেকক্ষণ। বুকটা এখনও তার কাঁপছে। মনে হচ্ছে শুভ্রর আঙ্গুলে এখনও তুলির আঙ্গুল ছুঁয়ে আছে। হুঁশ ফিরে তুলির খানিক পরপর অস্বস্তিতে জমে গিয়ে হাত সরিয়ে দ্রুত ভিতরে চলে যায়ও। শুভ্র আজ মেডিকেল থেকে ছুটি নিয়েছে। আজ আফরোজা কড়া কণ্ঠে বলে দিয়েছেন, আজ এই বাড়ি থেকে মেডিকেলে যে যাবে তাকে ডান্ডা মেরে ঠান্ডা করে মেডিকেলে যাওয়ার সব গুছিয়ে দেওয়া হবে। মা রেগে আছেন দেখে শুভ্র না চাইতেও ছুটি নিয়েছে মেডিকেল থেকে। মেডিকেল নিয়ে দেখে শুভ্র বেশ আরাম করে ঘুমালো আজ। ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে খেতে বসলো নাস্তা। আফরোজা শুভ্রর জন্যই অপেক্ষা করছিলেন। শুভ্র বসলে উনি ডিম পোচ আর পরোটা এগিয়ে দেন। শুভ্র খেতে খেতেই বলল, আজ ছুটি নেওয়ালে যে কোনো প্রোগ্রাম আছে নাকি? আফরোজা আবার মুখ ভার করে হাসলেন। খাওয়া থামিয়ে ছেলের দিকে সে গদগদ কণ্ঠে বললেন, আজ তোরা তুলির আক্ত করানো হবে। আক্ত কথাটা শুনে শুভ্র খাবারের মাঝে কেসে উঠল। আফরোজা সঙ্গে সঙ্গে উঠে শুভ্রর পিঠে মালিশ করে দিতে লাগলেন। শুভ্র পানি খেয়ে শান্ত হলো কিছুটা। তারপর কড়া চোখে আফরোজার দিকে চেয়ে বলল, আক্ত এখন কেন ঠিক করলে আম্মু? আমাদের আরও চেনা জানা হওয়া উচিত ছিল। এভাবে তাড়াহুড়ো করে বিয়ে করলে দুজনেই সংসার করতে পারবো না। আমাদের সম্পর্কটা তেমন না, ইটস ডিফারেন্ট। আফরোজা ছেলের দিকে তাকালেন সন্দেহ নিয়ে। তারপর জিজ্ঞেস করলেন, তুই কি তুলির সঙ্গে প্রেম করতে চাইছিস শুভ্র? শুভ্র এই প্রশ্ন শুনে মায়ের দিকে বাঁকা চোখে তাকালো। মাঝে মধ্যে শুভ্রর মা এমন অদ্ভুত কথা বলে যে শুভ্রর তখন মন চায় দেওয়ালে মাথা টুকতে। শুভ্রকে এভাবে তাকানোর কারণেই আফরোজা মুহূর্তেই শুধরে গেলেন। বললেন, সরি, তুই তো আর প্রেম করার মতো ছেলে না, তুই হলি নিরামিষ, তোকে দিয়ে প্রেম হবে না আমি জানি। শুভ্রর মায়ের কথায় অপমানে হা হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। কোনো মা আছে নাকি এমন পৃথিবীতে যে ছেলেকে প্রেম করার জন্য উস্কে দিতে পারে? শুভ্র জানা নেই। শুভ্র তাকালে আফরোজা বললেন, আচ্ছা বল, কি করতে চাইছিস? আক্ত করবি না, ঠিক আছে, তাহলে কি করবি? তোকে তুলির সঙ্গে ইয়াসমিন আক্ত ছাড়া মিশতে দিবে না। ওদের পরিবারে এইটা নেই। আর আক্ত শুধুমাত্র করানো হবে তোদের সম্পর্ককে আগে বাড়ানোর জন্য। ইয়াসমিনের মতে তুলি সংসার করবে না আপাতত মেডিকেল শেষ করার আগ অবধি। হাতে 2-3 থেকে 4 বছর পাচ্ছিস, সেটা দুজনকে জানার জন্য যথেষ্ট নয় কি? শুভ্র ভাবল অনেকক্ষণ। সে বিয়ে এখন করুক আর 3 বছর পর
তুলিকেই করতে হবে। তাহলে একটা হারাম সম্পর্ক জড়ানোর মানে কি? আক্ত করে রাখলে সমস্যা তো নেই তেমন। শুভ্র ঘুরে ফিরে আফরোজার কথাই ঠিক ধরল। আফরোজা শুভ্রর মতিগতি বোঝার জন্য তার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছেন। শুভ্র খেতে খেতে তারপর বলল, ঠিক আছে, আক্ত করব আমি, কিন্তু সেটার জন্য কেনাকাটা করা লাগবে না? আজকে আক্ত হলে কেনাকাটা করবে কখন? আফরোজা আবার বিজয়ের হাসি হাসলেন। মুখ ভরে হেসে বললেন, সব কেনা তো শেষ, তুই শুধু চুপচাপ আক্ত করতে বসে যা। শুভ্র বেবাচাকা খেয়ে গেল। বলল, কখন কিনলে? তুমি তো আমাকে ছাড়া কোনোদিন শপিংয়ে করনি। আফরোজা উত্তর দেন, ওই দিন তুলিকে নিয়ে গেলাম না মার্কেটে, ওই দিন তো সব কিনে ফেলেছি। তুলির মাপের গোল্ডের আংটিও কিনেছি। দাঁড়া, তোকে এনে দেখাচ্ছি। আফরোজা চলে গেলেন নিজের রুমে আংটি আনতে। শুভ্র অবাক হয়ে মায়ের যাওয়ার দিকে সে দীর্ঘশ্বাস ফেলল। মা যে কতটা দুরন্ত তার শুভ্র জেনে হতভম্ব। তার বিয়ে নিয়ে মায়ের খুশির কোনো শেষ নেই। আনন্দের অতিশয্যায় এই সকল সুখের ভুলে তার বিয়ে নিয়ে মেতে আছেন। শুভ্র মায়ের আনন্দের সুখ সুখ অনুভব করছে ভীষণ। মায়ের একটা হাসির জন্য শুভ্র নিজের জীবনও দিয়ে দিতে পারে। এ তো সামান্য বিয়ে। আফরোজা এলেন, হাতে একটা ছোট্ট বক্স। শুভ্রর কাছে এসে বসলেন। বক্সটা শুভ্রর হাতে ধরিয়ে দিয়ে বললেন, দেখো তো তোর বউয়ের আংটি পছন্দ হয় কি না? শুভ্রর বউ কথাটা শুনে শুভ্রর বেশ লাগলো কেন যেন। মায়ের দিকে আবারও কানা চোখে চেয়ে শুভ্র বক্স খুলে দেখল মাঝারি আকারের একটা আংটি। আংটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল শুভ্র, তারপর আবার বক্সে রেখে দিল। আফরোজার দিকে বক্স এগিয়ে দিয়ে বলল, দেখলাম সুন্দর হয়েছে, তোর বউকে দিয়েই পছন্দ করিয়েছি, ওর জন্য কিনছি বলিনি। শুভ্র মায়ের এই বারবার তোর বউ বলা দেখে কিছুটা লজ্জাই পাচ্ছে। শুভ্র বলল, বারবার বউ বউ বলছো কেন? বউ তো হয়নি এখনো। হবে তো আজকে রাত থেকে। প্রোগ্রাম আজকে রাতে? হ্যাঁ, আমার বাড়ি আর তোর দাদা বাড়ির কিছু মানুষকে দাওয়াত করেছি, ওরা দুপুরে আসবেন। অনুষ্ঠান খুব বড় করে হবে না, বিয়ে তো হবেই কয়েক বছর পর, তখন বড় করে করব কি বলিস শুভ্র? তুমি যা ভালো মনে করো। শুভ্রর খাওয়া শেষ। ময়লা বাসনগুলো মায়ের সঙ্গে শুভ্র কিচেনে ডিশওয়াশে রেখে আসলো। মায়ের পানি সানতে কষ্ট হবে দেখে শুভ্র বেশ কয়েক মাস আগে একটা ডিশওয়াশার কিনে এনেছিল, সেটাই ব্যবহার হচ্ছে এখন। শুভ্র বাসন রেখে আস্তে আস্তে আফরোজা টেবিল পরিষ্কার করে ফেললেন। শুভ্র রুমে এলো। রুমে এসে শুভ্র ল্যাপটপ নিয়ে বিছানায় বসলো। ল্যাপটপে কিছু কাজ শেষ করলো। হঠাৎই শুভ্রর মনে পড়ল তুলি তাকে গড়ি দিয়েছে। সে অনুযায়ী শুভ্ররও উচিত তুলিকে কিছু দেওয়া নিজের পক্ষ থেকে। শুভ্র ভাবলো, ল্যাপটপ বন্ধ করে রেডি হয়ে নিল। টি শার্টের উপর জ্যাকেট জড়াতে জড়াতে বেরিয়ে এলো রুম থেকে। আফরোজা ছেলেকে কোথাও যেতে জিজ্ঞেস করলেন, এত সকালে কই যাচ্ছিস? মেডিকেলে? শুভ্র যেতে যেতে বলল, তোমার বৌমার জন্য গিফট আনতে যাচ্ছি, ফিরতে লেট হবে, দরজা সিটকেনি দিয়ে দাও আম্মু। শুভ্র আর তুলিকে পাশাপাশি বসানো হয়েছে। শুভ্রর কোলে জোবাইয়ের। ছেলেটা শুভ্র এলেই কোলে উঠে বসে থাকে শুভ্রর। সে আজকে আঁকটা শেষ হওয়ার পরপরই শুভ্রকে দুলাভাই ডাকা শুরু করবে, কোনো থামাথামি নেই। এই কথা ইতিমধ্যে তার কয়েক শতবার বলা হয়ে গেছে শুভ্রকে। কবুল বলার সময় এসে গেছে। তুলির ফুফাতো ভাই জুবাইরকে শুভ্রর কোল থেকে নিজের কোলে নিয়ে এলো। শুভ্র আর তুলির সামনে কাজী হুজুর বসে আছেন। শুভ্র আরশোকে তুলির দিকে তাকালো। তুলির কপালে নাকের উপর ঘেমে একাকার। মেয়েটা ভয়ে শেষ হয়ে যাচ্ছে, কবুল বলবে কি? শুভ্র নার্ভাস প্রচণ্ড। সে তাও তুলির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, ভয় পাচ্ছ? তুলি তাকালো। মিথ্যে করে না বোধক উত্তর দিলে শুভ্র হাসল। সে মুহূর্তে শুভ্রর মিথ্যে ধরে ফেলার অভ্যেস কত আছে। শুভ্র বলল, ঘেমে গেছো একেবারে দেখছি, জোরে একটা নিঃশ্বাস নাও, নিজেকে রিল্যাক্স করো, হাত এভাবে চেপে না রেখে সুন্দর করে ছেড়ে রাখো। নিঃশ্বাস আটকে রেখেছো কেন? ছাড়ো সেটাকে, তাহলে ভালো ফিল করবে। তুলি শুভ্র যা যা বলল সবই করল। সত্যি তার বড্ড অস্বস্তি হচ্ছে। মাথা থেকে গরম ধোঁয়া বের হচ্ছে, যেন মগজে আগুন জ্বলছে দাউ দাউ করে। শুভ্রর কথা মতো কাজ করে এখন সে বেশ ভালোই ফিল করছে। তুলি কৃতজ্ঞ হলো শুভ্রর প্রতি। শুভ্রর দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, থ্যাঙ্কস। শুভ্র মৃদু হেসে তুলির দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়ল। লজ্জায় চোখ সরিয়ে নিল তুলি। কবুল বলার মুহূর্ত এলো। তুলিকে প্রথমে কবুল বলতে বলা হয়। তুলি কিছুটা সময় নিল, তারপর আর চোখে আবারও শুভ্রর দিকে চেয়ে দেখল। শুভ্র তাকালো তখন। তুলি ভয় পাচ্ছে ভীষণ। নতুন একটা সম্পর্কে জড়ানোর অভিজ্ঞতার ভয় তাড়িয়ে বেড়াচ্ছে তুলিকে। তুলি চুপ। ইয়াসমিন পাশে থেকে মেয়ের কাছে এগিয়ে এলেন। তুলির হাতে হাত চেপে ধরলেন নিজের হাত। তুলির চোখ বেয়ে অজান্তে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। ইয়াসমিন মেয়ের মুখে মুছে দিলেন আদরে। মেয়ের কপালে চুমু খেয়ে তারপর বললেন, মা কবুল বল, কাজে অপেক্ষা করছেন না? মায়ের আশকারা পেয়ে তুলি কিছুটা শান্ত হলো। শুভ্র পাশ থেকে তুলির কান্না দেখছে।
ইয়াসমিন পাশে না থাকলে তুলিকে কিছু বলা যেত, ভরসাও দেওয়া যেত। এখন এত মানুষের সামনে কথা বলাও দুষ্কর। শুভ্র তুলির দিকে তাকালো। তুলি ইয়াসমিনের থেকে চোখ সরিয়ে শুভ্রর দিকে তাকালো। শুভ্র মৃদু হাসলো তখন। হঠাৎ কি যে হলো তুলির, মনের অজান্তে তুলির মুখ থেকে বের হয়ে এলো 3টা শব্দ, কবুল কবুল কবুল। তুলি যখন কবুল বলছে, শুভ্র সেই সময়টাই তুলির দিকে ঠায় চেয়েছিল। দুজন দুজনের চোখের দিকে চেয়ে রইল বেশ কিছু সময়। উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলার আওয়াজে দুজনেরই ঘোর ভাঙল। এতক্ষণ ঘরভর্তি মানুষের ভিড়ে এভাবে চেয়েছিল তারা। শুভ্র লজ্জায় অন্যদিকে তাকালো। তুলিও লজ্জায় মাথা নিচু করে চুপচাপ বসে রইল। বাকিটা ক্ষণ কেউই আর কারো দিকে তাকালো না। শুভ্রকে কবুল বলতে বলা হলো। শুভ্র আফরোজার দিকে চেয়ে দেখল একবার। আফরোজা খুশিতে কেঁদে ফেলেছেন প্রায়। আফরোজাকে এক হাতে জড়িয়ে আছেন ইয়াসমিন। দুজনের চোখে অশ্রু টলমল করছে। ইয়াসমিনের আঁচল চেপে ধরে দাঁড়িয়ে আছে জুবাইর। তার টালমাটাল চোখে আকাশ সম বিস্ময়। এভাবে যে কেউ তাকে বিয়ে করে হয়তো সে জানে না। তার প্রশ্নবোধক চোখ বারবার শুভ্র তুলিকে দেখিয়ে চলছে। শুভ্র তুলির দিকে চায়। মাথা নিচু করে বসে আছে তুলি। কিন্তু শুভ্র জানে কাল তুলি শুভ্রর দিকে তাক করা। শুভ্র কিছুটা সময় নেয়। তারপর মৃদু হেসে ধীরে ধীরে বলে, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। সারা ঘরময় একজাক প্রশান্তি যেন উড়ে গেল শুভ্রর কথায়। তুলির বুকটা সলাৎ করে উঠল। শুভ্র এত সুন্দর করে কবুল বলেছে যে তুলি মোহিত হয়ে গেল একদম। মাথা তুলে শুভ্রর দিকে তাকালো। শুভ্র এতক্ষণ তুলির দিকে চেয়েছিল। তারপর দুজনের চোখাচোখি হলো। বরাবরের মতো তুলি চোখ সরিয়ে নিয়েছে। কথা হচ্ছে বড়দের মধ্যে। বিয়ের বাকি কথা এখনই সেরে নিচ্ছেন তারা। বিয়ে হতে বাকি আছে হাতে 4 বছর আরও। শুভ্র আর তুলি সে সময় নিজেদের জেনে নিতে পারবে। সংসার করার মূল কাঠি তো একে অপরকে জানা, বোঝা, ভালোবাসা। শুভ্র বড়দের কথার মধ্যে বিরক্ত হচ্ছিল কিছুটা। তুলি পাশে নেই। চাচাতো বোন এসে রুমে নিয়ে গেছে। শুভ্রর বিরক্তি বুঝে ইয়াসমিন বললেন, শুভ্র বাবা তুমি ঘরে গিয়ে না হয় বসো, তুলিকে আমি রুমে পাঠাচ্ছি। শুভ্র শুনে হ্যাঁ বলল। একজন এসে শুভ্রকে তুলির ব্যক্তিগত বেডরুমে নিয়ে গেল। শুভ্র বেডরুমটা দেখল। ছোট দুজনা পালং, একটা বইয়ে ঠাসা পড়ার টেবিল, কাঠের আলমারি, ছোট একটা মিনি সাইজের বুক সেলফ, একটা ছোট দোলনা। বেশ সাজিয়ে গুছিয়ে রাখা ঘরটা। তুলি বেশ গুছানো মেয়ে, সেটা তার ঘর দেখে বোঝা যাচ্ছে। শুভ্র গিয়ে পড়ার টেবিলে চেয়ার টেনে বসল। হাতে একটা বই নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। হঠাৎ বইয়ের ভিতর থেকে একটা কাগজ খসে পড়ল। শুভ্র মাটিতে তাকালো অবাক হয়ে। তারপর একটু হেসে কাগজটা হাতে তুলল। কাগজের চোখের সামনে মেলে ধরে দেখল। সেখানে মার্কার পেন দিয়ে কয়েকবার পরপর লেখা, শুভ্র তুলি স্যারকে বিয়ে করবে না। তুলি শুভ্র স্যারকে বিয়ে করবে না। শুভ্র কাগজের লেখা পড়ে বেশ কিছু সময় কাগজটার দিকে চেয়ে থাকলো। তারপর আচমকাই হেসে উঠল শব্দ করে। সে সময় তুলি শাড়ি সামলে ঘরে ঢুকেছে। তুলি ঘরে ঢোকার সাথে সাথে বাহির থেকে কেউ একজন ওদের ঘরে সিটকেনি দিয়ে দিল। তুলি সিটকেনি শব্দে একবার পিছনে ফিরে তাকিয়ে আবার শুভ্রর দিকে তাকালো। শুভ্র তুলির দিকে চেয়ে হাসছে। তুলি শুভ্রর হাসি দেখলো। বুকে কেমন একটা করে উঠল তুলির। হাসিটা এত মারাত্মক লাগলো তুলির কাছে, বলা অসম্ভব। তুলি চোখের পলক ফেলেই আবার তাকালো শুভ্রর দিকে। শুভ্র হাসি থামিয়ে তুলিকে বলল, শুভ্র স্যারকে বিয়ে করবে না করেও বিয়ে করে বসে আছো। এবার এই কাগজটার কি হবে তুলি? তুলির ঘোর ভেঙে গেছে শুভ্রর কথা শুনে ততক্ষণে। তুলি তীক্ষ্ণ চোখে শুভ্রর দিকে তাকালো। তারপর চোখ গেল শুভ্রর হাতের কাগজের দিকে। তুলির সঙ্গে সঙ্গে ছুটে এসে শুভ্রর হাত থেকে কাগজটা কেড়ে নিয়ে ড্রয়ারে রাখতে রাখতে বলল, এটা অনেক আগে লিখেছিলাম, তখন জানতাম না বিয়েটা হবে যে। শুভ্র মৃদু হাসল। তুলি কাগজ ড্রয়ারে রেখে বিছানায় বসল। আজও শাড়ি পরেছে তুলি। শাড়িতে তুলিকে শুভ্রর কাছে যেন মারাত্মক লাগে। এই প্রথম শুভ্র তুলিকে দেখল। আপাত মস্তক গাঢ় চোখে। তুলি সুন্দর, এক কথায় শ্যামা সুন্দরী। তুলি ছাত্রী না হলে হয়তো শুভ্র তুলিকে বিয়ে করতে এতটা আপত্তি থাকতো না। শুভ্র একসময় চোখ সরালো। একটু সোজা হয়ে বসে একটা প্যাকেট তুলির দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার জন্য। তুলি তাকালো, আবার চোখ তুলে শুভ্রর দিকে একবার সে প্যাকেটের দিকে তাকালো। তারপর হাত বাড়িয়ে প্যাকেটটা হাতে নিল। তুলির হাতে ছুঁড়ে রিনচিনে শব্দে শুভ্রর ঘোর লেগে এলো। শুভ্র অপলক সে রইল তুলির হাতে লেপটে থাকা ছড়িগুলোর দিকে। তুলি প্যাকেটে হাতড়ে দেখলো। শুভ্র বলল, চাইলে খুলেও দেখতে পারো। তুলি প্যাকেট খুলতে লেগে যায়। প্যাকেট থেকে বেরিয়ে এলো একটা সুন্দর মেরুন রঙের জামদানি শাড়ি। শাড়ি দেখে তুলি প্রথমেই শাড়ির প্রেমে পড়ে গেল যেমন। শুভ্রর পছন্দ মারাত্মক লাগলো তুলির কাছে। তুলি শুভ্রর দিকে সে মৃদু হাসল, বলল, থ্যাঙ্কস, বিশেষ সুন্দর শাড়িটা। শুভ্র উত্তরে হাসল।
তারপর আবারও তুলি চুপ হয়ে যায়। শুভ্রর সঙ্গে তুলি খুব একটা কথা বলেনি এখন অবধি। শুভ্র সামনে এলে যেমন তুলি বোবা হয়ে যায়, অথচ শুভ্র জানে তুলি বড্ড মিশুকে, অরুণচণ্ডী স্বভাবের। মেয়েটা শুভ্রকে এত ভয় পায়। শুভ্র ভাবলো বিয়েটাকে তাদের এত কমপ্লিকেটেড না করে সেটাকে একটা সুযোগ দেওয়া উচিত দুজনের। এভাবে দুজনেই যদি লজ্জায় চুপ হয়ে থাকে তবে বিয়েটা টিকবে কি করে? শুভ্র ভাববো। তারপর তুলির দিকে চেয়ার একটু এগিয়ে আনতেই তুলি হাবিজাবি চিন্তা করে ভয় পেয়ে পিছনে জেঁকে গেল। শুভ্র সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল আবারও চেয়ার নিয়ে। অপ্রস্তুত গলায় সাথে সাথে বলল, আরে ভয় পেও না, আমি জাস্ট তোমার সঙ্গে গল্প করতে চেয়ারে গিয়েছিলাম। তুলি শুভ্র দিকে তাকালো। পরপরই নিজের বোকামো দেখে হালকা হেসে ফেলে। নিজেও লজ্জায় নিয়েই বলল, সরি, আসলে এমন পরিস্থিতি আমি আগে কখনো ফেস করিনি, তাই একটু নার্ভাস আমি। শুভ্র বলল, তোমার কি মনে হয় আমি নিজেও কি 14টা বিয়ে করে বসে আছি? আমিও এই লাইনে নতুন, আমিও নার্ভাস, তবে তোমার মতো নয়, অল্প একটু। সেটা কাটানো ট্রাই করছি, তুমি হেল্প করলে নার্ভাসনেস কাটানো দুজনের পক্ষেই সম্ভব। তুলি মাথা দোলালো। শুভ্র আবার নিশ্চিন্তে চেয়ার এগিয়ে আনলো তুলির দিকে। তুলিও এগিয়ে বসলো খানিক। শুভ্র প্রথমেই শুরু করলো, শুরুতে জেনে নেওয়া যাক তোমার নিজের সম্পর্কে বলো শুনি। তুলি শুভ্রর দিকে তাকালো, বলল, কি বলবো, শখ, ইচ্ছে, প্যাশন এগুলোই। তুলি উত্তর দিল, শখ বলতে আমার গাছ লাগানো ভালো লাগে। বারান্দায় অনেক গাছ লাগিয়েছি আমি। এখানে অল্প ছাদে আমার লাগানো আছে প্রচুর গাছ, সেগুলোর পেছনে আমার দিনের অর্ধেক সময় যায়। আপনার? শুভ্র এবার নিজেরটা বলল, আমার গাছ লাগানো তেমন পছন্দ না, আমি বেশিরভাগ সময় বই পড়ি, থ্রিলার। আমার তোমার মতো ছোট বুক সেলফ নেই, আছে মস্ত বড় বুক সেলফ। সেলফে ভর্তি শুধু থ্রিলার বই, হরর বই আর টুকটাক সায়েন্স ফিকশন আছে। তুলি কথা কাটলো, রোমান্টিক বই নেই কেন? আমি এসব পড়ি না, কেন যেন অবাস্তব মনে হয় এসব আমার কাছে রোমান্টিসিজম। তুমি বই পড়ো? তুলি মন খারাপ করে বলল, রোমান্টিক। তুলি শুভ্রর মন খারাপ দেখে হাসলো, বলল, ঠিক আছে, তুমি আমার বাড়িতে আসলে বুক সেলফের একটা অংশ খালি করে রাখবো, সেখানে তোমার রোমান্টিক বইগুলো রাখবে, তবে প্লিজ আমাকে পড়তে ফোর্স করবে না, আমি এসবে নেই। তুলি শুভ্রর কথা ধরন শুনে হেসে উঠল। শুভ্র বলল, কোনো ইউনিক ইচ্ছা আছে যেটা ফুলফিল করতে চাও? তুলি ভাবলো, তারপর উত্তর দিল, একটা না, কয়েকটা আছে। বলো সেসব। প্রথমত, আমি আমার কোনো এক জন্মদিনে বয়স অনুযায়ী অনেকগুলো রোমান্টিক বই পাবো। সেকেন্ড, আমি তারা খসা দেখতে চাই, জীবনে একবার হলেও দেখতে চাই। থার্ড, এটা বলা যাবে না। শুভ্র বলল, কেন বলা যাবে না? তুলি উত্তর দিল, কেন বলা যাবে না এটার কারণও বলা যাবে না, প্লিজ ফোর্স করবেন না। শুভ্র বলল, আচ্ছা ঠিক আছে। তুলি শুভ্রকে জিজ্ঞেস করলো, আপনার ইচ্ছে? শুভ্র মাথা চুলকে হাসলো খানিকটা, তারপর বলল, ফার্স্ট অফ অল, জীবনে একবার আমি আর যে বউ হবে তাকে নিয়ে হজ করব। আমার খুব ইচ্ছে হজে যাওয়ার। সেকেন্ড, একদিন অনেকগুলো ছুটি পাবো, তারপর দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে দেখব, মানে ট্রাভেলিংয়ের শখ। আমার আপাতত কোনো থার্ড ইচ্ছে নেই, আমি ইচ্ছে কমই রাখি, আর যা রাখি সেটা পূরণ করার ট্রাই করি অল টাইম। বেশিরভাগ পূরণ করেছিও, এই দুটো বাকি শুধু। তুলি বলল, হজ তো পূরণ করতেই পারতেন। শুভ্র মৃদু হাসল, বলল, বউ কোথায় পাবো? বিয়ে তো আজ করলাম, ইনশাল্লাহ আরও 4 থেকে 5 বছর পর এই ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে। তুলির বুকটা প্রশান্তিতে ভরে গেল। শুভ্রর প্রতি সম্মান যেন দ্বিগুণ বেড়ে গেছে। মানুষটা এত ভালো কেন? তার চেহারার দিকে তাকালে তুলি আকণ্ঠ ডুবে যায়, আর উঠে দাঁড়াবার জোর হয় না। মানুষটার হাসি, কথা বলার ভঙ্গিমা, ব্রু কুঁচকে তাকানো, অ্যাপ্রন পরে করিডোর দিয়ে হাঁটা, তুলিকে তুমি বলে সম্বোধন করা, তার নরম গলা, সব কিছুর প্রতি তুলি ধীরে ধীরে আকৃষ্ট হয়ে যাচ্ছে। শুভ্র মানি এক আকাশ আসক্ততা। তুলি ইদানিং সেটাই বিশ্বাস করতে বসেছে। শুভ্রর কথা শুনে তুলি মৃদু স্বরে বিড়বিড় করল, ইনশাল্লাহ আপনার ইচ্ছে শীঘ্রই পূরণ করুন আল্লাহ। শুভ্র মৃদু হেসে বলল, আমিন। তুলি কদিন হলো ক্লাস, ওয়ার্ড, পড়াশোনায় ভীষণ ব্যস্ত দিন পার করছে। আগদের পর শুভ্র ব্যস্ত, দুজনের কথা টথা তেমন একটা হয় না। তবে আজ ওয়ার্ডে ক্লাস নেবে শুভ্র। তুলি অন্যদিন মুখে পানি ছিটিয়ে অ্যাপ্রন গায়ে দৌড়ায় ওয়ার্ডে, তবে আজ তুলি কেন যেন খুব সময় নিয়ে ফেস ওয়াশ করলো, মুখে ক্রিম দিল, ঠোঁটে টিনটেন্ট লিপ বাম দিল। ওয়ার্ডের সাজগোজ তুলি তেমন করে না, তবে শুভ্র আসছে আজ। তুলি চায় না তাকে দেখতে কোনো কবরস্থান থেকে উঠে আসা দেহ মনে হোক। শুভ্র ক্লাস নিচ্ছে, ফর্মাল গেট আপে শুভ্রকে বেশ সুন্দরী দেখাচ্ছে তুলির কাছে। তুলি বারবার চোখ দিচ্ছে শুভ্রর দিকে, অথচ শুভ্র এখন অবধি তুলির দিকে একটি বারও তাকায়নি। তুলি বিরক্তই হলো, ভাব দেখানো হচ্ছে তাকে, তাই না?
তুলি তারপর রেগে গিয়ে নিজেও আর একবারও শুভ্রর দিকে তাকালো না। শুভ্র একটা বেডের পাশে দাঁড়িয়ে রোগী দেখছে। রোগীর চোখ দেখতে দেখতে সে স্টুডেন্টদের প্রশ্ন করলো, হিস্ট্রি নেওয়া হয়েছে পেশেন্টের? সবাই উত্তর দেওয়ার আগে একটা মেয়ে বেড ঠেলে এগিয়ে এসে ঠিক শুভ্রর কাছে এসে দাঁড়ালো। তারপর এলিয়ে এলিয়ে বলল, হ্যাঁ স্যার। শুভ্রর এত কিছু খেয়াল নেই, সে তো রোগী দেখতেই ব্যস্ত। রোগীর দিকে সকল মনোযোগ তাক করে সে প্রশ্ন করলো, হিস্ট্রি বলে যাও একটা একটা করে। একটা ছেলে বলল, স্যার, দিস প্যারেন্ট হ্যাজ drowsiness, fatigue, nail bed deep valorant, a case of one-time unconsciousness. শুভ্র আবার জিব্বা দেখল রুগীর। মেয়েটা আবার আগ বাড়িয়ে বলল, স্যার আমি ওনাকে ফল পাক্কর খেতে বলেছি। আই থিঙ্ক এনিমিক পেশেন্ট। শুভ্র আবার সোজা হয়ে দাঁড়ালো। তুলি মেয়েটার এত বেহাল্লাপনা দেখে বিরক্ত। আঙ্গুলের ডগায় কলমটা পিষে ধরল। রাগ মেটানোর জন্য নিজেই নিজের দাঁত দিয়ে জিব্বা কামড়ে ধরল। শুভ্র এত সব লক্ষ্য করেনি, তার মাইন্ড আপাতত ড্রাইভার্ট। শুভ্র মেয়েটাকে বলল, এসব আই থিঙ্ক ইউ থিঙ্ক দিয়ে পেশেন্ট চিকিৎসা করবে? এসবকে পেশেন্টকে তার রোগ ডেসক্রাইব করলে পেটা ভেতরে, শিওর হয়ে বলতে পারলে রোগের চিকিৎসা করবে, না হলে না। এভরিওয়ান গট ইট? সবাই মাথা নাড়ল। শুভ্র পেশেন্টের দিকে তাকালো। এবার সুন্দর করে মিষ্টি হেসে পেশেন্টকে বলল, চাচা আপনার শরীরে রক্ত শূন্যতা আছে, ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে। আমি সিস্টারকে বলে যাচ্ছি, সে কয়েকটা পরীক্ষা করে আমাকে জানাবে। গ্রামের ওই বৃদ্ধ লোক ভয় পেয়ে গেলেন, বললেন আমি কি মইরা যাইবার পারি? শুভ্র মাথায় হাত বোলালো, বলল, না চিন্তা নেই, আপনি একদম সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। এখন রেস্টে নিন, সিস্টার এসে বাকি সব জানাবে আপনাকে। মেয়েটা আবারও আগ বাড়িয়ে এলো। তুলি দূর থেকে কোনার চোখে মেয়েটার কাজ দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি বেয়াদব মেয়ে, শুভ্রর সঙ্গে লাইন মারছে। তুলির ইচ্ছে করছে মুখের উপর মেয়েটাকে কয়েকটা কথা বলে দিতে। কত সাহস তার বরের সঙ্গে ঘেঁষাঘেঁষি! তুলি অবাক হলো নিজের ভাবনায়। তুলি কবে থেকে শুভ্রর প্রতি এতটা অধিকার প্রবণ হয়ে পড়ল? অবশ্য হবেই বা না কেন, বরের বাঘ কোনো বাঙালি নারী বা কে দিয়েছে কখন? শুভ্র বলল এবার সবাইকে, আজ বাসায় সবাই এনিমিয়া নিয়ে ডিটেলসে পড়বে। ফার্স্ট ইয়ারের পড়া ঝালাফালা করবে আবার। উই উইল ফাইন্ড এ লট অফ ফ্যাশন উইথ দিস কেস। আজকের মতো ওয়ার্ড শেষ, গো এভরিওয়ান। শুভ্র ওয়ার্ড ছেড়ে চলে গেল। তুলি কি যেন মনে করলো, সোজা ব্যাগ নিয়ে বেরিয়ে গেল ওয়ার্ড থেকে। শুভ্র করিডোর দিয়ে হাঁটছে, হাতে ফোন, কাকে কল যেন লাগাচ্ছে। তুলি এক প্রকার দৌড়ে শুভ্রর পাশে এসে দাঁড়ালো। শুভ্র পাশে কাউকে হঠাৎ উপলব্ধি করেই তাকালো। তুলিকে দেখে শুভ্র অবাক হলো। তারপর হেসে বলল, কি ব্যাপার তুমি? সঙ্গে সঙ্গে তুলি শুভ্রর দিকে একটু কাছে ঘেঁষে শুভ্রর হাতে একটা সিরকুট ধরিয়ে দিয়ে আবারও এক দৌড়ে সামনে চলে গেল। শুভ্র হতভম্ব হয়ে সিরকুট হাতে নিয়ে তুলির যাওয়ার দিকে চেয়ে আছে। মেয়েটা এত উড়নচণ্ডী, শুধু চঞ্চলতা চঞ্চলতা। এলো আর গেল, মাঝখানে জ্বর বয়ে গেল যেন। শুভ্র হাতের সিরকুটের দিকে তাকালো। সিরকুট দেওয়ার কারণ বুঝতে পারল না শুভ্র। হালকা হেসে সিরকুট খুলে দেখল সেখানে খুবই বিশ্রী হাতের লেখায় লেখা, আপনি বিবাহিত। এরপর ওয়ার্ড ক্লাসে কথাটা মাথায় রাখবেন প্লিজ। শুভ্র প্রথম দফায় অবাক হয়ে সিরকুটের দিকে চেয়ে থাকলো। সিরকুটের অর্থ বুঝতে তার বেশ সময়ই লাগলো। যখন বুঝতে পারলো বিস্মিত হলো। এত বড় চোখের সামনে তাকানো। তুলিকে খুঁজলো, তুলি ততক্ষণে পোকার পার। শুভ্র দুই ভ্রুয়ের মাঝখানে আঙ্গুল চেপে শব্দ করে হেসে ফেলল। তুলিও পারে বটে, লক্ষ্য করেছে। তবে বিয়ে হতে না হতে মেয়েদের মধ্যে বউ বউ ভাব চলে আসাটাকে কোনো রিফ্লেক্সের মধ্যে পড়ে হয়তোবা। শুভ্র গাড়ি ঘোরালো, তারপর গাড়ি থেকে নেমে সোজা বাসায় উঠে কলিং বেল বাজালো। দরজা খুলে দিল কোনো এক রমণী। রমণী কেউ না, বরং তুলি। শুভ্র তুলিকে এখন বাসায় দেখে যার পর নাই অবাক হলো। মুখে হাসি টেনে ভিতরে ঢুকতে ঢুকতে বলল, তুমি এখানে? আম্মু ডেকেছে? শুভ্র ভীষণ ঘেমে আছে। গাড়িতে এসি থাকা সত্ত্বেও সে ঘেমে একাকার। গরম বোধহয় আজকে খুব বেশি পড়েছে। তুলি রান্নাঘর থেকে এক গ্লাস পানি এনে শুভ্রর সামনে ধরল। শুভ্র পানি হাতে নিয়ে মিষ্টি করে বলল, থ্যাঙ্কস, খুব তেষ্টা পেয়েছিল। তুলি মৃদু হেসে মাথা নাড়ল, বুঝেছি আমি। শুভ্র আরও একবার প্রশ্ন করবে তার আগে রুম থেকে বেরিয়ে এলেন আফরোজা। শুভ্রকে দেখে তার পাশে গিয়ে বসলেন। শুভ্র মাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আজকেও তুলিকে পড়া বাদ দিয়ে এখানে ডেকে পাঠিয়েছে আম্মু? ওর সামনে এক্সাম আছে, তুমিও না? আফরোজা বেগম কিছু বলবেন তার আগে তুলি শুধরে দেওয়ার ভঙ্গি করে বললেন, না না, আন্টি ডাকেননি, আমি এসেছি। আমার আন্টির সঙ্গে সময় কাটাতে ইচ্ছে হচ্ছিল। শুভ্র তুলির দিকে তাকালো। মায়ের প্রতি তুলির এমন মনোভাব শুভ্রকে আকৃষ্ট করলো ভীষণ। শুভ্র উঠে দাঁড়ালো, পানির গ্লাস সোফার টেবিলে রেখে বলল, আমি ফ্রেশ হয়ে আসি। আম্মু চা পাঠিয়ে দিও প্লিজ। যা তুই, আমি পাঠাচ্ছি।
শুভ্র শার্টের বোতাম খুলতে খুলতে রুমে চলে গেল। শুভ্র যেতে আফরোজা তুলির দিকে তাকালেন, বললেন, তুলি চা বানাতে পারিস? শুভ্রকে আর চা তুই দিবি, দৌড়ে যা তো। তুলি আফরোজার কথা বলার ধরন দেখে হেসে উঠল। দুহাতে আফরোজাকে শক্ত করে জড়িয়ে ধরে আফরোজার গায়ের খানিক ওম নিয়ে আদর আদর গলায় বলল, আন্টি তোমার কথা শুনলেই না আমার খুব আদর আদর লাগে জানো। আফরোজা হাসলেন, বললেন, তাই বুঝি? হ্যাঁ একদম তাই। তুলি সুমু খেলো আফরোজার গালে। আফরোজা চমকপ্রদ গলায় বললেন, তাহলে আজ থেকে তুইও আদর আদর গলায় আমাকে শুভ্রর মতো আম্মু বলে ডাকিস তো। এই আন্টিটা না কেমন নিরামিষ নিরামিষ লাগে, শুনতে মজা লাগে না। তুলি হেসে ফেলল, কি চমৎকার আবদার, নেই কোনো জোর জবরদস্তি শাসানো, শুধু এক বুক নিঃসংকোচ মিষ্টি আবদার। তুলি বলল, ঠিক আছে আম্মু ডাকবো, এখন যাই, তোমার পুত্রের জন্য চা বানিয়ে নিয়ে যাও। চা না পেলে এখনই ক্লাস নেওয়া শুরু করবে দুজনের। আফরোজার মনে পড়লে তিনি তাড়া লাগিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ দ্রুত যা। তুলি রান্নাঘরের দিকে গেল, আফরোজাও পিছন পিছন চললেন। তুলি চা বসিয়েছে চুলায়। আফরোজা একটা চেয়ারে বসে তুলি চা বানানো দেখছেন। মেয়েটা রান্নায় যে কি পটু, ইয়াসমিন বলেছেন। শুভ্র তুলির চায়ের প্রশংসা করেছিল সেদিন। যাক, রান্না নিয়ে আফরোজার আর চিন্তা গেল। এখন বউ শাশুড়ি মিলে রান্না করবেন আর সঙ্গে কয়েক কাপ চা বেশ জমবে। তুলি আফরোজার দিকে তাকালেন। তুলি ওড়না কোমরে পেঁচিয়ে চা বানাচ্ছে। আফরোজা হঠাৎ কি মনে করিয়ে বললেন, এই তুলি শাড়ি পরবি? হঠাৎ প্রশ্নে তুলি ব্যাবাস্যাকা খেয়ে গেল। তুলির মনে পড়লে এ নিয়ে দুবাসী শাড়ি কুচি বেঁধে শুভ্রর গায়ের উপর পড়েছে। বাকি শুভ্র ধরে ফেলেছে দুইবারেই। তা না হলে হাত পা ভেঙে যে কি লজ্জার কাণ্ড করত। তুলি নিজেকে সামলে বলল, আমি শাড়ি সামলাতে পারি না আম্মু, বারবার কুচি বেজে পড়ে যাই। আফরোজা শুনলেন না, বরং তুলির হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে যেতে যেতে বললেন, কিচ্ছু হবে না, আমি সুন্দর করে শিখিয়ে দিব কিভাবে শাড়ি পরতে হয়। একবার শিখিয়ে দিলে আর কুচি পায়ে লাগবে না। তুলি মৃদু হাসল। আফরোজা শাড়ি আর দু কাপড় আনলেন। তুলি বলল, কিন্তু সা কিছু হবে না, বলো কাশুক, ততক্ষণে তো শাড়ি পরা হয়ে যাবে। শুভ্র কিন্তু শাড়ি পরা খুব পছন্দ করে, তুই জানিস। তুলি লজ্জা পেল। আবার শাড়ি গায়ে শুভ্রর সামনে পড়ে যাবে না তো। ইস, লজ্জায় এক্ষুনি তুলির হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। শুভ্রর সামনে দাঁড়াবে কি করে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।